ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার ভদ্র পেটে তোর অভদ্র ভোচা বেবি কখনো প্রবেশ করতে দেব না। মানে আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই আমায় ভুলে যা। তোর মতো উগান্ডার পেতনিকে বিয়ে করতে আমার বয়ে গেছে। আমি আদিত্য রায়। আমার ডিমান্ড জানিস? মেয়েরা আমাকে পেতে টাকা উড়িয়ে বেড়ায়। টাকাগুলো নিশ্চয়ই আমার শিউলি ফুল গাছের ঝরা পাতার মতো। ভুলে যাস না তোর কি ডিমান্ড, তাই হিমু ভালো করেই জানে। তোর যে খাটাসের মতো চোখ, সেটা মেয়ে নয়, কোনো টিকটিকির উপর নিক্ষেপ করলেও সে তার লেজ দেখিয়ে চলে যাবে। হিমু, তুই কিন্তু আমায় অপমান করছিস। ভালো হবে না কিন্তু। খারাপ তো অলরেডি হয়েই গেছে। যেভাবে পারিস বিয়েটা ভেঙে দে, না হলে যে আমায় তোর গলায় থুকু ফ্যানে ঝুলতে হবে। কিছু তো একটা করতে হবে, তা না হলে আমার স্বপ্নের রাজকুমারীকে পাওয়া হবে না। ভাবতে দে, পেয়েছি আইডিয়া। কি আইডিয়া, তাড়াতাড়ি বল। শোন, আমি তো কখনোই আমার বাবাকে সাহস করে বলতে পারবো না, তাই তুই তোর বাবাকে বলে দে যে তুই আমাকে বিয়ে করতে চাস না। তাহলে প্রবলেম সলভ। কি বলি তুই? কই কিছু বলিনি তো। আমি যদি আমার বাবাকে কথাটা বলতে পারতাম, তাহলে তোর প্যাঁচার মতো ভোচা মুখটা আজ দেখতে আসতাম না। জানিস তো আমি বাবাকে কতটা ভয় পাই। আর বাবা যে রাগী, বললে আমায় গালি দিয়ে মেরে ফেলবে। শালা এই জন্যই পুলিশের মেয়েদের সাথে বন্ধুত্ব করতে নেই। অকারণে ফালতু মেয়ের কেস খেতে হলো। ওই, আমি ফালতু? আমি ফালতু হলে তুই ভোচা হাতির ঘোড়ার ডিম। আর এটা মনে রাখিস, শুধু আমার বাবা পুলিশ নয়, তোর বাবাও কিন্তু পুলিশ। ওটাই তো বড় সমস্যা। একদিকে ছোট ভাই প্রপোজ করে 1 বছর ধরে পেছনে পড়ে আছে, আর অন্যদিকে তারই বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে। এই কষ্ট আমি কই রাখবো? তোর ফোনের মেমোরিতে রেখে দে। সোনা, ময়না, টিয়া, জানু, ভানু, তুই এই নাদাম বাচ্চাকে বিয়ে করে ভবিষ্যৎ নষ্ট করে দিস না। তোর মতো রাক্ষসীর সাথে বিয়ে হলে আমার জীবন বাঁশপাতা হয়ে যাবে। রাক্ষসী আমি? দাঁড়া, তোকে আজ গিলে খাবো। আদি বসা থেকে উঠে দৌড় দিল। আমি ওকে ধরার জন্য ওর পেছনে ছুটলাম। অবশেষে আমরা একটা চায়ের দোকানে গিয়ে থামলাম। হিমু, পেটের খুব ক্ষুধা পেয়েছে রে। তা আমাকে কেন বলছিস? খাবি তুই, টাকা দিবি। তুই এখানে আমাকে বলার কোনো কারণ নেই। ওটাই তো সমস্যা। বাসা থেকে বের হওয়ার পূর্বে বাবার থেকে বকা খেয়ে টাকা আনতে ভুলে গেছি। কি ভেবেছিস তোর ওই বোচা মুখটা কালো করে বললেই আমি টাকা দিয়ে দিব? কখনো না। তোর কাছে আমি 2,743 টাকা 45 পয়সা পাই। আগে সেটা দে, দেন টাকা দেব। এর আগে 1 টাকাও পাবি না। হিমু, আমার ক্ষুধার্ত পেটের সাথে এমন অত্যাচার করিস না, পাপ লাগবে। একদম ফালতু কথা বলবি না। আগে বাকি টাকা দে, না হলে যে তোর 1000 গুণ পাপ লাগবে। তুই যদি এখন আমার খাবারের টাকা দিয়ে দিস, তাহলে আমি বিয়ে ভাঙার ব্যবস্থা করব। আর যদি না দিস, তাহলে তোকে সারা জীবন এই ভোচার সঙ্গে থাকতে হবে। আদি, আমারও ক্ষুধা পেয়েছে। চল, আজকে সব টাকা আমি দিব, কিন্তু যেভাবে হোক এই বিয়েটা তোকে ভাঙতে হবে। ওকে, কাজ হয়ে যাবে। চল আগে পেটকে ক্ষুধামুক্ত করে আসি। আমি জানি বোকা, হিমু তোকে বিয়ে ভাঙার কথা বললে তুই রাজি হয়ে যাবি, তাই তো এই প্ল্যান। কিন্তু বিয়ে তো আমিও ভাঙতে চাই। আগে খেয়ে নেই, দেন বিয়ে ভাঙার প্ল্যান করা যাবে। পাশের একটা রেস্টুরেন্টে দুজনে চলে আসি। তারপর আমার ইচ্ছে মতো খাবার অর্ডার দিলাম, কারণ আজ হিমু টাকা পেমেন্ট করবে। খাবার দিতেই গিলতে শুরু করলাম। আই আদি, হুম, বল। বিয়ে ভাঙবি কি করে? আগে পেটকে শান্ত করে নেই, তারপর সব তোকে খোলসা করে বলবো। তুইও খা। এত খেয়েছিস তারপরও তোর পেট ভরেনি? আর কত খাবি তুই? এই সুযোগ মনে হয় না যে আর পাবো। কিছু বললি? না তো। খাওয়া শেষ করার পর এক ভদ্রলোক বিল কার্ড নিয়ে উপস্থিত হলো। কার্ডটা হাতে নিয়ে হিমু দেখলো 750 টাকা। টাকাটা দিতে কষ্ট হলেও চোখ বন্ধ করে টাকাটা দিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখলো আদি নেই। তার মানে সে হিমুকে ধোঁকা দিয়ে চলে গেছে।
আদিত্য রায়, তুই কাজটা একদম ঠিক করিসনি। মনে রাখিস, আমাকে ঠকানোর ফল সুদে আসলে উঠিয়ে নেব। অতঃপর 7 কেজি রাগ নিয়ে রেস্টুরেন্ট থেকে প্রস্থান করলো। সরি হিমু, এই মুহূর্তে আমার কাছে কোনো প্ল্যান নেই। তোকে এখন প্ল্যান না বললে তুই আমার মান সম্মান এই রেস্টুরেন্টে খেয়ে ফেলতি। বাসায় প্রবেশ করার পর কোথায় গিয়েছিলে এই ভর দুপুরে? বিয়ের হাত থেকে পালাতে? না বাবা। হিমু, আমার কথা কান খুলে শুনে নে। আমরা যখন এই বিয়ে ঠিক করেছি, তোকে এই বিয়ে করতেই হবে। এমনিতেই পাড়ায় আমার মান সম্মান শেষ করে দিছিস। বাবার কথায় বিপরীতে কিছু বলতে না পেরে সোজা নিচের রুমে এসে দরজা লাগিয়ে দিল হিমু। অতঃপর সেদিনের কথা ভাবতে ভাবতে ঘুমের মধ্যে ঝাঁপ দিল। আসুন, বিয়ের মূল কাহিনীটি জেনে নিন। আদির বাবা আর হিমুর রাগী বাবা দুজনে ছোটবেলার বন্ধু। পাশাপাশি থাকায় ছোট থেকে একসাথে বড় হয়েছে তারা। মানে স্কুল কলেজের ঝগড়া মারামারি সব একসাথেই চলছিল। একদিন হিমুর জীবনে অমাবস্যার রাত নেমে এলো। কলেজ শেষ করে সে আর আদি দুজনে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে আদির বাইক নষ্ট হওয়ায় রাত অনেক হয়ে যায়। অন্যদিকে তার জীবন তছনছ করার জন্য বৃষ্টি শুরু হয়। অবশেষে কোনো উপায় না পেয়ে একটা হোটেলে রাত কাটাতে বাধ্য হয় তারা। সকালে দরজা খুলতেই দেখে তাদের শত্রু বাইরে দাঁড়িয়ে আছে, মানে বাবা। পরে জানতে পারে তারা এখানে নাকি খারাপ ছেলেমেয়েরা আসে। অতঃপর তাদের একসঙ্গে থাকার কথাটা পাড়ার চিপায়ও পৌঁছে যায়। তার জন্য আজ তার এই অবস্থা। দরজা ধাক্কার শব্দে হিমুর কান পৌঁছতে তার ঘুম ভেঙে গেল। কিছুটা বিরক্ত নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে রাত 9টা বেজে গেছে। ঠোস করে শুয়ে থাকা থেকে বসে পড়ে সে। দরজার অপর দিক থেকে তার বাবা মায়ের চিৎকার শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে তার বাবা 360 কেজি রাগ নিয়ে আছে। ধীরে ধীরে উঠে দরজা খুলে দিল। অতঃপর 1971 সালের ভাষণ দিতে শুরু করলো। কি করেছিস এতক্ষণ? বিকেল থেকে ডাকছি, তা কানে যায়নি? বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়েছিলে নাকি বিয়ে ভাঙার প্ল্যান করছিলে সেটা আমি ভালো করেই জানি। এক্ষুনি নিচে আই, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ফ্রেশ হয়ে বাবার আদেশ অনুযায়ী নিচে চলে আসে হিমু। ভদ্র মেয়ের মতো বোনের পাশে বসে খেতে শুরু করে। আমরা পরশুদিন বিয়ের ডেট ফিক্সড করেছি, কাল শপিংয়ের কাজটা সেরে ফেলো। বাবার কথাটা শুনে হিমুর কলিজা স্থির হয়ে গেল। ওই আদিকে সে বিয়ে করবে? এটা ভাবতেই হিমু মনে মনে 2বার সুইসাইড করে নিল। রুমে প্রবেশ করেই আদিকে কল দিল। হ্যাঁ বাবু, বলো। সোনা, আমি তোমার স্বপ্নের বাবু নয়, আমি তোমার হবু বউ। বউ মানে? আমি তোকে কোনো দিন বিয়ে করব না। প্রয়োজনে দেবদাস হয়ে থাকবো, তবুও তোর মতো পেতনিকে নয়। আমি তো সেই রাজকন্যাকে বিয়ে করব, ভালোবাসবো, আদর করব। আরে রাখ তো তোর ভালোবাসা আদর। এদিকে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, আর তুই এখনো রাজপেত্নীকে নিয়ে আছিস। কি বলছিস এসব? শেষ পর্যন্ত আমার ভালোবাসার বলিদান দিয়ে তোকে বিয়ে করতে হবে? তোর মতো হ্যাবলা ক্যাবলা বোচাকে আমি বিয়ে করব? কখনো না। বিয়ে ভাঙবো কি করে সেটা ভাব। যদি বিয়ের পাত্র পাত্রী না থাকে, তাহলে কি বিয়ে হওয়া সম্ভব? মানে? বিয়ের আগে পাত্র পাত্রী দুজন ভ্যানিশ হয়ে যাবে, মানে আমরা পালাবো। তোর মাথা ঠিক আছে? এটা যদি বাবা জানতে পারে, তাহলে তোর সঙ্গে আমাকেও উড়িয়ে দেবে। এসব ফালতু প্ল্যান বাদ দিয়ে অন্য কোনো আইডিয়া ভাব। আরে উগান্ডার পেতনি, কেউ কিছু জানতে পারবে না। বিয়ের ঠিক কিছুক্ষণ পূর্বে পাত্রপাত্রী ভ্যানিশ, তারপর এখানে পরিস্থিতি শান্ত হলে আবার ব্যাক করব। আমার মনে হয় এসব করলে সবাই ভেবে নেবে বিয়েতে আমরা দুজনের কেউ রাজি নই, অতপর বিয়ে ক্যান্সেল। তোর প্ল্যান কাজে দেবে তো? 100-200 কাজে দেবে। তুই রাজি থাকলে এক চাপ, না হলে বিয়ের জন্য রেডি হ। ওকে, আমি রাজি। তোকে বিয়ে না করার জন্য এই হিমু সব করতে পারে। এখন যা তোর স্বপ্নের রাজপেত্নীর কাছে। কল কেটে শান্তির একটা ঘুম দিল, কারণ কিছুদিন যাবৎ এই বিয়েটিয়ে তার ঘুমকে হারাম করে দিয়েছে। সকালে মা এক প্রকার জোর করে শপিং করতে নিয়ে গেল হিমুকে। এই সুযোগে সে মা বোনের আড়ালে কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নেয়। ভাবে বেশি শাড়ি নিয়ে লাভ নেই, কারণ বিয়ে তো হবেই না। তাই ভাবলেও টপ গাউন পরে বিয়ে ক্যান্সেলের পর কলেজের ছেলেদের ইমপ্রেস করতে পারবে।
সকাল থেকে আদিকে কল করে যাচ্ছে হিমু, কিন্তু তাকে ফোনেই পাচ্ছে না। কাল পালাবে, আর সে এখন ফোন অফ করে রেখেছে। শপিং থেকে বাসায় ফেরার পথে আদিকে রাস্তায়ও দেখলো না হিমু। হিমুর কেমন যেন সন্দেহ হলো। এদিকে পুরো বাসা সাজানো হচ্ছে, মনে হচ্ছে কাল সত্যিই তার বিয়ে হয়ে যাবে আদির সঙ্গে। কাউকে কিছু না বলে আদির বাসায় রওনা দেয় হিমু। এসে দেখে আন্টি বসে আছে। অতঃপর তাকে প্রশ্ন করে। আন্টি, শয়তানটা কোথায়? হিমু যে, এসো এসো, আমার বড় ছেলের বউ বলে কথা। হিমু দিদি, তুমি? তোমাকে দেখে আমার মনের বাগানে গোলাপ ফুটেছে, দেখবা? রাখতো তোর গোলাপ, তোর বজ্জাত ভাই কোথায়? আদি তো রুমে, কিন্তু তুমি আজ সেখানে যেতে পারবে না, কারণ কাল তোমাদের বিয়ে। এখন এক রুমে প্রবেশ না করাই ভালো। আন্টির কথা মাথার বাইরে রেখে আদির রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল হিমু। আদির দিকে তাকাতেই সেই লেভেলের একটা শক খেল। কাল যার বিয়ে, সে আজ কিভাবে নাক ডেকে ঘুমাতে পারে? এই আদি, আদি, অভি, বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। আমি টেনশন করে মাথা নষ্ট করে ফেলছি আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর ঘুমের 14টা বাজাচ্ছি। এখনই উঠবি, না হলে আজ তোকে মেরে ফেলবো। ওরে পেতনি, আমায় ছেড়ে দে। আমার কিছু হলে কিন্তু তোকেই আমার বেবির মা হতে হবে। আমায় টেনশনে ফেলে দিয়ে তুই মহা শান্তিতে ঘুমাবি, এটা আমি কিভাবে সহ্য করি বল? আর ভুলেও ঘুমাবো না। তবু আজকের মতো ছেড়ে দে প্লিজ। এখনই পালাবো, চল। পাগল নাকি? এখন পালিয়ে গেলে কালকে আমাদের খুঁজে বের করে অতঃপর বিকেলে বিয়ে। এতে তো আমাদের বাবাদের সম্মান নষ্ট হবে না, আর সম্মান নষ্ট না হলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না। তা ঠিক, কিন্তু আমরা পালিয়ে কোথায় যাব? সব রেডি করা আছে, তুই শুধু বিয়ের কিছুক্ষণ আগে রাস্তার মোড়ে এসে দাঁড়াবি, তাহলেই হবে। আমি সালমান খানের মতো উপস্থিত থাকবো। আদি, আমার না খুব ভয় করছে, যদি বাবা জেনে ফেলে তাহলে কি হবে? আরে উগান্ডার পেতনি, এতই যখন ভয় তাহলে বিয়ে করে নে, আর চাইলে আমার থেকে সাহস ধার নিতে পারিস। কিভাবে? আদি হিমুকে জড়িয়ে ধরে। এইভাবে। আমায় ছাড় বলছি, না হলে কিন্তু এক্ষুনি তোর ঘাড় মুটকিয়ে রক্ত চুষে খাবো। আরে বোকা, আমি তোকে আমার থেকে সাহস দিচ্ছি। আদি গধি, বাবা কল দিচ্ছে আমায়, ছেড়ে দে। অনেক সাহস দিয়েছিস, আর চাই না। বাবার কথা শুনতেই আদি হিমুকে ছেড়ে দিল। হিমু এক সেকেন্ড দাঁড়িয়ে না থেকে আদির রুম প্রস্থান করে এক দৌড়ে বাসায় উপস্থিত হলো। এসে দেখে বিরোধী পক্ষ দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলি? আদির বাসায়। কাল বিয়ে, আজ তুই এ বাসা থেকে ওই বাসায় ঘুরে বেড়াচ্ছিস? আশেপাশের মানুষ নানা কথা বলছে। আর কত সম্মান নষ্ট করবি আমার? বাবা, এখনো তো তোমার সম্মানের কিছুই নষ্ট হয়নি। নষ্ট তো কাল হবে। কাল আমি সবচেয়ে খুশি হব। বিয়েটাও ভাঙবে আর তোমার সম্মানটাও ভাঙবে। ওকে দেখে মনে হচ্ছে বিয়েতে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে, কিন্তু আমি ওর প্ল্যান সফল হতে দেব না। এখন থেকে কাল বিয়ে পর্যন্ত ওর রুম থেকে বের হওয়া বন্ধ। হিমুর মনে হচ্ছে এখনই মায়ের কোলে উঠে তারপর কোল থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে। ভদ্র মেয়ের মতো নিচের রুমে এসে বসে রইল। রাতে কিছুতেই ঘুম আসছিল না। মনের মধ্যে কেমন যেন ভয় ভয় লাগছে। ভয়কে উপরে পাঠিয়ে ফোন ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে রুমে তার মায়ের প্রবেশ। কিরে, এখনো ঘুমাওনি কেন? কাল সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মা, আমি এই বিয়েটা করতে চাই না। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। কোনো লাভ নেই, জানিস তো তোর বাবার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আর আদি তো খুব ভালো ছেলে, বিয়ে করতে সমস্যা কোথায়? আর তোরা তো সেদিন একসাথে ছিলি, তারপরও সমস্যা কোথায়? মা, তুমি এটা বলতে পারলে? সবাই যেটা বলছে আমিও সেটাই বলছি। এখন আর বকবক না করে ঘুমিয়ে পড়, তোর বাবা দেখলে বকা দেবে। মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়ল হিমু। আজ বুঝতে পারল তার শত্রু মাও তাকে আদির গলায় ঝুলানোর জন্য উঠে পড়ে লেগেছে। হিমুও দেখে নেবে কাল কিভাবে হিমুর বিয়ে দিতে পারে। সব ভাবনার সমাপ্ত ঘটিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙে তার মায়ের ডাকে। চোখে ঘুম নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে পা বাড়াতেই হিমুর মনে হলো এটা তার বাসা নয়, এটা বড় কোনো শপিং মল। কিন্তু এই শপিং মলে শুধু তার রিলেটিভরাই এসেছে। চারিদিকে মনোমুগ্ধকর সাজানো দেখে হিমু মনে মনে সালমান খানের সঙ্গে ডান্স করতে লাগলো। তার আর সালমান খানের রোমান্সে ব্যাঘাত ঘটিয়ে তার সামনে উপস্থিত হলো পাগল প্রেমিক অভি।
এই শয়তানের হাড্ডি, তুই এখানে কি করছিস? আমার ভালোবাসার বিয়ে হয়ে যাচ্ছে, তার শোক দিবস পালন করতে আসছি। অভির কথায় হিমুর ঘোর কাটে। তার মানে এসব তার বিয়ের জন্য আয়োজন করা হয়েছে। না না, এটা সে কখনো হতে দেবে না। এই আদি, কই রে? জানেমান ভাইয়া তো বিয়ের জন্য রেডি হচ্ছে, চলো আমরা এখনই পালিয়ে যাই। শয়তান ছেলে, একদম চুপ। পালাবো নাকি তোর ভাইয়ের গলায় ঝুলবো সেটা আমি বুঝে নিব। এখন সামনে থেকে সর। জানেমান, একটা চুম্মা দাও, 1 সেকেন্ডে চলে যাব। তুই যাবি নাকি জুতা খুলবো? আচ্ছা, আসছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও সবাই জোর করে হিমুর গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ করালো। গায়ে হলুদের পর সবার কথা মতো রুমে বসে আছে সে। মনে হচ্ছে ছোটবেলায় যেমন পুতুলের পারমিশন না নিয়ে বিয়ে দিতাম, ঠিক তেমন করে সবাই মিলে জোর করে তাকে বিয়ের জন্য রেডি করাচ্ছে। মাঝে মাঝে আদির সঙ্গে কথা বলে মনটা শান্ত করে নিচ্ছে। বিকেলের পর সন্ধ্যা গড়িয়ে এলো। বাড়িতে বিয়ের বাজনা আরো দ্বিগুণ জোরে বাজতে শুরু করলো। আর এদিকে হিমুর কলিজা স্থির হতে লাগলো। এক গাদা আটা ময়দা আর ভারী জুয়েলারি পরিয়ে সবাই হিমুর রুম থেকে প্রস্থান করলো। এই সুযোগে সে আদিকে কল দেয়। রিং বাজতেই শয়তানটা কল রিসিভ করে। আদি, একটু পরেই আমার বিয়ে, প্লিজ এই বিয়ের হাত থেকে আমায় বাঁচা, না হলে আমার লাইফ শেষ হয়ে যাবে। আরে তোর মতো পেত্নির হাত থেকে আমিও বাঁচতে চাই, টেনশন করিস না, সব রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। শোন, তুই ঠিক 10 মিনিট পর রাস্তার মোড়ে চলে আয়, আমি সেখানেই থাকবো। আচ্ছা, কিন্তু আদি, আমার খুব ভয় লাগছে। এই সালমান থাকতে কিচ্ছু হবে না। হিমু 20 কেজি ভয় নিয়ে দরজা লাগিয়ে দিল। সুন্দর সুন্দর কিছু ড্রেস, গয়না আর কিছু টাকা নিয়ে বের হয়েও ঠিক তখনই দরজায় নক পড়ল। হিমু, দরজা বন্ধ করেছিস কেন? আদির বাড়ির সবাই এখনই এসে পড়বে। এই তো মা, শাড়িটা একটু ঠিক করছি। আমার বিয়ে বলে কথা, পরের মতো সাজতে হবে। তুমি বোনকে একটু পাঠিয়ে দাও। মায়ের সাউন্ড না পেয়ে বুঝতে পারল তার মা চলে গেছে। কোনো উপায় না পেয়ে জানালা দিয়ে পালানোর সিদ্ধান্ত নিল হিমু। কারণ তাদের বাসার পিছনে একটু অন্ধকার টাইপের মানুষ তেমন একটা যাওয়া আসা করে না। পালানোর জন্য দড়ি হিসেবে ব্যবহার করলো বিয়ের শাড়ি। মনে মনে বাবার থেকে সাহস চুরি করে ঝুলে পড়ল শাড়ির সঙ্গে। নেমে মাথায় ওড়না গুজে সোজা চলে আসে রাস্তার মোড়ে। এসে দেখে সেখানে দুটো শয়তান দাঁড়ানো, মানে আদির সঙ্গে তার মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চল। তুই কি সারা জীবনের মতো শ্বশুরবাড়ি যাচ্ছিস? ওই, এটা বললি কেন? না মানে ব্যাগটা তো সেই লেভেলের বড়, তাই বললাম আর কি। সেটা তোকে দেখতে হবে না, আমার যা ইচ্ছা তাই করব। আর বক বক না করে তাড়াতাড়ি চল, না হলে ফেসে যাব। দাঁড়া, সৃজনকে একটা কল করে নেই, ওইখানে সব ঠিক আছে কিনা। ওরে আমার ফোন কই? আমি মনে হয় ফোনটা বাসায় রেখে আসছি। তুই 2 মিনিট এখানে দাঁড়া, আমি 5 মিনিটে আসছি। এই হাতির ডিম, তুই এখন কোথাও যেতে পারবি না। সামান্য একটা ফোনের জন্য আমি তোর গলায় ঝুলতে চাই না। আরে এভাবে ধরছিস কেন? আমি যাব, দেন ফোনটা নিয়ে চলে আসবো। কোনো প্রয়োজন নেই, আমরা সেখানে পৌঁছেই সব জানতে পারবো। তবুও তুই বাসায় যেতে পারবি না। হিমু, একটু বোঝার চেষ্টা কর। আমার ফোন সঙ্গে না থাকলে মনে হয় আমি আমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলছি। একদম ন্যাকামি করবি না। এখন এই বাইক স্টার্ট কর, না হলে এখন তোর কপালে কি আইটেম আছে তা আমি নিজেও জানি না। আচ্ছা চল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে আদি ওর মোটর গাড়ি স্টার্ট করলো। অবশেষে তারা পালাতে সফল হলো। বিয়ে মানেই প্যারা, আর এই প্যারায় হিমু কখনো পড়বে না। রাতের অন্ধকারে একটু একটু এগিয়ে যাচ্ছে তারা তাদের গন্তব্যস্থলে। এইটা কি বাইক নাকি কোনো রিক্সা? তোর চোখে কি নেবা হয়েছে নাকি যে আমার BMW বাইককে রিক্সা বলছিস? যেভাবে চালাচ্ছিস, কোনো অন্ধ লোকও বলবে এটা রিক্সা না। সারা রাতে কেন, 1 বছরও আমরা পৌঁছাতে পারবো না। তোর স্থানে গার্লফ্রেন্ড থাকলেই দেখিয়ে দিতাম এটা BMW নাকি CMW। আমার গার্লফ্রেন্ড আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, আর আমি ওর হাতের স্পর্শ পেয়ে সুখের জোয়ারে ভাসতে থাকবো, মানে ফুল গিয়ারে চালাবো। আদি, এখন বিয়ের হাত থেকে পালাচ্ছি। এভাবে বাইক চালালে বাবা রিক্সা নিয়ে আমাদের পেছনে আসলেও ধরে ফেলবে। এতই যখন BMW-তে উঠতে যাচ্ছিস, একবার গার্লফ্রেন্ডের মতো জড়িয়ে ধরলেই তো হয়। আমি তোকে জড়িয়ে ধরবো? কখনো না। এতদিনে ধরিনি, আজও ধরবো না। কেন? একটু জড়িয়ে ধরলে কি আমার বেবির মা হয়ে যাবি?
কি বললি তুই? আমি হব তোর বেবির মা, তোর সঙ্গে বিয়ে হলেও না। এমন করছিস কেন? একটু জড়িয়ে ধরলে এতক্ষণে আমরা পৌঁছে যেতাম। প্লিজ একটু ধর না, প্লিজ প্লিজ। ওকে ওকে, ধরছি, তবু দ্রুত চালা। এখন দেখাচ্ছি এটা রিক্সা নাকি বিএমডব্লিউ। 1 ঘন্টা পর তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছয়। হয়তো তাদের বাবা মা এতক্ষণে বিভিন্ন স্থানে লোক লাগিয়ে দিয়েছে তাদের খোঁজার জন্য, কিন্তু তারা তো তাদের থেকে দ্বিগুণ চালাক, তাই তাদের অজানা স্থানে চলে এসেছে। এসে কিছুটা অবাক হয়, কারণ বাড়িটি বেশ সুন্দর করে সাজানো, ঠিক বিয়ে বাড়ির মতো। আদি, এখানে কি কোনো অনুষ্ঠান নাকি? জানি না, সৃজন তো আমায় তেমন কিছু বলেনি। চল ভিতরে গিয়ে দেখি। চল। বাসায় প্রবেশ করতেই কিছু ভূতপেত্নী হিমুদের চোখে পড়তেই তারা দুজনেই অজ্ঞান হয়ে গেল। কিছুটা অজ্ঞানের মধ্যেও পালানোর চেষ্টা। কিছুক্ষণ পর নিজেকে একটা রুমে আবিষ্কার করলো হিমু। চোখ খুলতেই দেখলো তার চারদিকে অনেক ধরনের ভূত পেত্নী দাঁড়িয়ে আছে, কিন্তু আদিকে কোথাও দেখতে পেল না। আদি কোথায়? ও তো তার সঙ্গেই ছিল। হিমু ভাবছে, তার মানে কি এই ভূত পেতনিগুলো আদির ঘাড় মটকে দিয়েছে? এবার কি আমার পালা? অনেক লুকোচুরি খেলা হয়েছে, কিন্তু আর নয়। এই মুহূর্তে বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে। তাড়াতাড়ি হিমুকে রেডি করে নিয়ে আসো। বাবা চলে যাওয়ার পর মা, আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো। একদম চুপ। আর কত জ্বালাবি আমাদের? আদির সঙ্গে তোর বিয়ে হবেই। ও মা প্লিজ, এই বাচ্চা মেয়েটার সঙ্গে এমন অত্যাচার করো না। একটাও কথা না। আর শোন, এখান থেকে পালানোর চেষ্টা ভুলে করতে যাস না, বিপদে পড়ে যাবি। কারণ আমার স্বামী বাসার চারপাশে লোক লাগিয়ে দিয়েছে। মা, তোমরা আমার সাথে এমন করতে পারো না। একদম নেকামি করবি না। আমি যাচ্ছি, 10 মিনিটের মধ্যে রেডি হবি, না হলে তোর বাবাকে পাঠিয়ে দিব। কেউ হিমুর মনের কষ্ট বুঝল না। সে ভাবছে আজ একটা বয়ফ্রেন্ড থাকলে অন্তত পালাতে পারতাম, তাও নেই। অবশ্য থাকলে লাভ হতো না, কারণ আমি তো বিয়ে করতেই চাই না, শুধু প্রেম করে টিডিং টিডিং করে ঘুরে বেড়াতে চাই। কিন্তু সেটা আমার রাক্ষস বাবা ছিনিয়ে নিয়েছে। ধুর, ভাল লাগে না। কোন রকম নিজের সঙ্গে শাড়িটা পেঁচিয়ে পৃথিবীর সব কষ্ট মাথায় নিয়ে বসে আছে হিমু। কিছুক্ষণ পর তার মা বোনের প্রবেশ। তারা এসে হিমুকে বিয়ের স্থানে নিয়ে চলল। মুখ ফুটে কাউকে কিছু বলার সাহস পেল না হিমু, শুধুমাত্র দুই বাবার জন্য। বিয়ের স্থানে এসে দেখে আদি বসে আছে। হিমুর ইচ্ছে করছে এখনই আদিকে গিলে খায়। অবশ্য এখানে তার কোনো দোষ নেই, কারণ তারা দুজনেই পরিস্থিতির শিকার। সাধারণভাবেই বিয়েটা সম্পন্ন করা হয়, আর তারা দুজনেই বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়। অতঃপর তাদের নিয়ে বাসায় এলো। হিমুর বাবা মা তাকে কিছু না বলেই আদির সঙ্গে তার বাসায় পাঠিয়ে দিল। হিমু যতদূর জানে মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় কাঁদে, কিন্তু সে সেই সুযোগটা পেল না। ন্যাকা কান্না থেকে সে বঞ্চিত হলো। আন্টি মানে আদির মা হিমুকে বাসায় এনে এক অন্ধকার রুমে, মানে অন্ধকার নামক বাসর ঘরে রেখে দিয়ে চলে গেল। স্পষ্ট দেখতে পাচ্ছি হিমু এটা আদির রুম। কিছুক্ষণ পর রুমে দ্বিতীয় ব্যক্তির প্রবেশ। আমার দিকে রাক্ষসীর মতো তাকিয়ে আছিস কেন? আদি, আমার বিয়ে হয়ে গেছে, আমি আর প্রেম করতে পারবো না। আমার জীবন শেষ, তুই আমার জীবন শেষ করে দিয়েছিস। এই, তোর ন্যাকা কান্না বন্ধ করবি নাকি মেরে পেতনি বানিয়ে দেব? আমি তোকে বিয়ে করিনি মানে বর হিসেবে মানি না। তোকে বউ হিসেবে মানতে আমার বয়েই গেছে। আমার বউ তো হবে আমার স্বপ্নের সেই রাজকুমারী। শর্ত, আমি ঘুমাবো। আদি, তুই এমন করতে পারিস না। শুধু তোর জন্য আমি বিয়ের জালে ফেসে গেছি। তোর জন্যই হয়তো আমার স্বপ্নে সেই রাজকুমারী আর আসবে না। তুই আমার জীবনে একটা লম্বা প্যারা। কি বললি তুই? আরে হাতির ডিম, কি করছি আমি? হিমু, ছাড় আমায়, না হলে মরে যাব। আর আমি মরে গেলে কিন্তু কোনোদিন আমার বেবির মা হতে পারবি না। হ্যাঁ, তোকে মেরেই ফেলবো। তারপর সকালের হেডলাইন হবে বাসর ঘরে বউয়ের হাতে স্বামী খুন। এটা হবে আমাকে বিয়ে করার শাস্তি। পালানোর সময় বাসায় ফোন রেখে গেছিলাম, সেটা বাবার হাতে পড়ায় ধরা খেয়েছি। বাবা সৃজনকে কল করে ওকে ভয় দেখিয়ে এসব করেছে। আর সৃজনদের বাসায় নাকি আজ একটা অনুষ্ঠান ছিল, সেই সুযোগে। তোর মতো শয়তানের সঙ্গে সারা জীবন কাটাতে হবে এটা ভাবলেই আমার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে।
কি করব আমি এখন? আয়, আমরা বাসর করি, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। কি? না মানে বলিসি, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়, আমি ঘুমাইলাম। হিমুর সাথে এমনটা হবে তা কখনো ভাবেনি সে। সে ভাবছে বিয়ে মানে তো স্বামীর দাসী হয়ে থাকা। আমি আর আগের মতো চলতে পারবো না। প্রপোজ তো দূরের কথা, আমার দিকে কেউ ঘুরেও তাকাবে না। আমি আদির দাসী হব? কখনো না। 10 বার মরে গেলেও না। নানান কথা ভাবতে ভাবতে কখন যে হিমু ঘুমিয়ে পড়ল বুঝতেও পারেনি। সকালে ঘুম ভাঙার পর হিমু নিজেকে আবিষ্কার করে আদির বুকে। ওই আদি, গাদি, তুই আমায় জড়িয়ে ধরলি কেন? তুই আমায় আগে জড়িয়ে ধরেছিস, তাই আমি ভাবলাম তুই স্বামীর অধিকার চাস, তাই আমিও ধরেছি। আমি তোকে স্বামী হিসেবে চাইবো? এই শোন, আমায় পাগলা কুকুরে কামড়ায়নি যে তোকে আমার স্বামী ভাববো। আমি বালিশ ভেবে জড়িয়ে ধরেছি, এছাড়া অন্য কিছু নয়। আমিও তোকে সেই রাজকুমারী ভেবে জড়িয়ে ধরেছি, এছাড়া আর অন্য কিছু নয়। আদির সঙ্গে ফালতু বকবক না করে দ্রুত শাওয়ার নিয়ে নিচে চলে আসে হিমু। কারণ নিচের পরিস্থিতিটাও তো দেখতে হবে তাকে। সে ভাবছে, আচ্ছা, আঙ্কেল আন্টি কি আমায় আগের মতো চলতে দেবে, নাকি বাসাবন্দি করে রাখবে? যাই করুক, ভালো বউয়ের মতো আন্টির মন জোগাতে হবে, না হলে স্বাধীনতার পতাকার মতো উঠতে পারবো না। জানেমান, তোমায় খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমার নিয়ে প্রেমের রাজ্য ভ্রমণ করে আসে। ওই শয়তানের ডিব্বা, একদম ফালতু কথা বলবি না। আমি তোর ভাইয়ের বউ, আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবি, বুঝেছিস? অভি কিছুটা হিমুর কাছে এসে বলল, আমি জানি তোমার বিয়ে হলেও তোমরা ওই বিয়ে মানো না, আর মানলে তোমরা অবশ্যই কাল বাসর করতে। আমরা বাসর করেছি কিনা তা তুই জানিস? অবশ্যই, কারণ কাল রাতে দরজায় কান পেতে সব শুনেছে। কি শয়তান ছেলে রে বাবা! এ ছেলে তো আমায় যে কোনো সময় ভাগিয়ে নিয়ে যাবে। অবশ্য আদির জায়গায় অভি থাকলে ভালোই হতো, তাহলে আজ এই হাদারাম আদির সঙ্গে বিয়ে হতো না। ভাই, কেন যে তুই আদির সঙ্গে ডাউনলোড হলি না? হিমু, তুমি একা যে, আদি কোথায়? হিমু ভাবল এই তো সুযোগ আদিকে ফাঁসিয়ে দেওয়ার, তাই মুখ কালো করে বলল, সকালে আন্টি, আদি, আসলে আন্টি, আদি এখনো ঘুমাচ্ছে। আমি ওকে অনেক ডেকেছি, কিন্তু আমাকে বকা দিয়ে পাঠিয়ে দিল। কি অপদার্থ তোমায় বকা দিয়েছে? ওর সাহস তো কম নয়। ওকে নিচে আসতে দাও, ওকে গুলি করে মারবো। এই তো হিমু, তোর বুদ্ধি কাজে দিয়েছে। এবার আদিকে কে বাঁচায়? আমাকে এই বিয়ের হাত থেকে যেদিন মুক্তি দিয়ে পালাতে সফল হবি, সেদিন তোর পিছু ছাড়বো, এর আগে নয়। আঙ্কেল আন্টিকে দিয়েই তোকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিব। বাবা, ওই তো ভাইয়া চলে এসেছে। আয় আয়, তোর জন্য সুন্দর গিফট তৈরি করা হয়েছে। আদি, তুই নাকি হিমুকে বকা দিয়েছিস? তোর সাহস কি করে হয় আমার পরিবারের একমাত্র বড় ছেলের বউকে বকা দেওয়ার? এটা কি হলো? সকাল সকাল বাবা আমায় বকা দিচ্ছে কেন? আমি আবার কি করলাম? নাকি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে? হিমু কেন হাসছে? তার মানে আমাকে নিয়ে এই পেতনি নিশ্চয়ই কিছু বলেছে। তোকে তো পরে দেখে নিচ্ছি। আদি ভাতের সঙ্গে তার বাবার এক গাদা বকুনি ফ্রি খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক তখন তার বাবার ডাক পড়ল, আদি, আজ থেকে প্রতিদিন তোর সঙ্গে বাইকে করে হিমুকে নিয়ে যাবি এবং বাসায় নিয়ে আসবি। আমি চাই না আমার ছেলের বউ একা কলেজে যাক। আচ্ছা, আগের মতোই মাঝে মাঝে নিয়ে যাব, কিন্তু প্রতিদিন পারবো না। কেন পারবি না? আমার কলেজের মেয়েরা ওকে যদি আমার বাইকের পিছনে প্রতিদিন দেখে, তাহলে আর কোনো মেয়ে আমার প্রপোজে রাজি হবে না। কি বললি তুই? আরেকবার বল তো। তোমরা সবাই যেটা শুনেছ সেটাই বলেছি। আমার বন্দুকটা নিয়ে এসো, এখনই আমি এর মাথার খুলি গুড়িয়ে দিব। ওরে আঙ্কেল তো রেগে পুরাই আগুন হয়ে গেছে। মনে হচ্ছে আঙ্কেলের শরীরে ডিম ছুঁড়ে মারলে নিমিষেই অমলেট হয়ে যাবে। আদি তার বাবার কথা শুনে মুহূর্তেই তার পা জড়িয়ে ধরল। ও বাবা, আমার বউকে প্রতিদিন বাইকের পিছনে বসিয়ে কলেজে নিয়ে যাব। প্রয়োজনে ওকে নিয়ে সম্পূর্ণ কলেজ 10 বার চক্কর দিব, তবু এমনটা করো না। আচ্ছা ঠিক আছে, এখন ওকে নিয়ে কলেজে যা। আদি আর কিছু না বলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আর হিমুও ওকে অনুসরণ করে পিছনে চলে আসলো। হিমু বাইকের পিছনে উঠে কিছুটা পথ যেতেই বাইক থামিয়ে বলল, আমার বাইকের পিছনে প্রতিদিন যেতে হলে তোকে একটা শর্ত মানতে হবে।
কি শর্ত বল শুনি। আমাকে জড়িয়ে ধরতে হবে, মানে আমি খুব স্পিডে চালাই তো, তাই। দাঁড়া, এখনই আঙ্কেলকে কল করতেছি। কর, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এখন বাইরে পালাতে 1 সেকেন্ডও প্রয়োজন হবে না। আমি পালানোর পর তোকে একটা টাকলা নানার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। আমায় দাওয়াত করিস রোস্ট খাওয়ার জন্য। এখন আমি আমার রাজকুমারীর কাছে গেলাম। আরে জড়িয়ে ধরছি তো। এই তো বুদ্ধিমতী মেয়ে, শক্ত করে ধর। হিমু ওর নরম হাত দিয়ে আদিকে আস্তে করে জড়িয়ে ধরল। ওর হাতের স্পর্শ পেয়ে মনে হচ্ছে আদির কলিজাটা এখনই মাংস হাড্ডি ফেটে বাইরে বেরিয়ে আসবে। এর আগে হিমু তাকে অনেকবার জড়িয়ে ধরেছে, তবে এমন অনুভূতি কখনো হয়নি। আচ্ছা, হিমু আজ আদির বউ বলে কি এমন অনুভূতি হচ্ছে, নাকি শত্রু বলে? আরে যাই হোক, মেয়েদের স্পর্শ পেয়েছে এটাই অনেক আদির কাছে। আরেকটু শক্ত করে ধর না। মিস্টার আদি, আর কত শক্ত করে ধরবো? দাঁড়া, আমি শিখিয়ে দিচ্ছি। এই রাস্তার মাঝে যদি আর নাটক করিস তাহলে কিন্তু ধাক্কা মেরে ফেলে দিব, সঙ্গে আমিও মরবো। না, যেটুকু ধরেছিস ওতেই হবে। এই তো গুড বয়, তাড়াতাড়ি চল, আমার বয়ফ্রেন্ড গুলো আমার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে। কিছুক্ষণ পর তারা কলেজে পৌঁছতেই দুজনে আলাদা হয়ে যায়। মানে হিমু চলে আসে তার বয়ফ্রেন্ডগুলোর কাছে, আর আদি চলে যায় তার গন্তব্যে। তবে তাদের দুজনের ক্লাস এক। ভাবছেন বয়ফ্রেন্ডগুলো কারা? তাহলে শুনুন। হিমু এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। ভালোবেসে কেউ কেউ তাকে ক্রাশ বলে ডাকে। আদি ছাড়া সব ছেলে তার বয়ফ্রেন্ড, কারণ সবার যত্ন করা ভালোবাসা রিজেক্ট করে সে নষ্ট করতে চায় না এবং তাদের কষ্ট দিতে চায় না। এই, তুই কলেজে? তোরা না কাল পালিয়েছিলি? হ্যাঁ, তবে কোনো লাভ হয়নি, বাবা ধরে ফেলছে। তার মানে তোর আর আদির বিয়ে হয়ে গেছে? হয়েছে, কিন্তু আমি এসব মানি না, কারণ আমি ওই বলদ আদিকে কখনো আমার বর হিসেবে মানতে পারবো না। আরে ডাবলু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। ডাবলু হলো কলেজের ভদ্র ফোলাফালা ছেলে। কিছুদিন আগে হিমুর প্রেমে হাবুডুবু খেয়ে তাকে প্রপোজ করে ফেলে। একটু বেশি মোটা বলে হিমু ওকে ডাবলু বলেই ডাকে। প্রপোজ করতে গিয়ে ডাবলু সে কি ন্যাকা কান্না। পরে আর রিজেক্ট করতে পারেনি, কারণ হিমু খুব দয়ালু, তো তাই টুস করে অ্যাকসেপ্ট করে নিয়েছে ডাবলুকে। সেদিন থেকে হিমুর কথায় নিচে বেড়ায় ডাবলু। না, তোমার বিয়ে হয়ে গেছে? আরে বিয়ে হয়েছে তাতে কি, আমি তো শুধু তোমায় ভালোবাসি। কিছুদিন পর আদিকে ছেড়ে তোমার হাত ধরে পালাবো। তাহলে ঠিক আছে। আচ্ছা, তুমি এখন ভদ্র ছেলের মতো ক্লাসে যাও, আমরা পরে প্রেম করব। ডাবলু চলে যাওয়ার পর হিমুরা হাসিতে মেতে ওঠে, কারণ কলেজে এটাই তাদের প্রধান কাজ। হিমু বাসায় প্রজা হতে পারে, তবে কলেজে রানী। শ্রুতি, ওই হ্যান্ডসাম ছেলেটা কে রে? এর আগে তো কখনো কলেজে দেখিনি। ওর নাম জিসান, 2 দিন আগে নতুন এসেছে। কাউকে কেয়ার করে না, এমনকি কোনো মেয়ের সঙ্গে কথাও বলে না। একই ইয়ারেই পরে শুনেছি বাবা অনেক বড় লোক, আসার পর অনেক মেয়েই প্রপোজ করেছে, কিন্তু কারোর দিকে তাকিয়ে দেখেনি। এত ভাবওয়ালা, দেখি এই হিমুকে কিভাবে রিজেক্ট করে। তুইও কি অন্য মেয়েদের মতো প্রপোজ করবি? আমি প্রপোজ করব, হিমু প্রপোজ করে না, বরং হিমুকে প্রপোজ করা হয়। আমি তো শুধু রাস্তা দেখাবো, তারপর পাখি আমার কাছে এমনি ছুটে আসবে। কি করবি তুই? সেটা দেখতেই পারবি। চল এখন ক্লাসে যাই। তারা আর বকবক না করে ক্লাসে চলে যায়, কারণ আজ থেকে এই ভাবওয়ালা ছেলেকে নজরে রাখতে হবে হিমুর। ক্লাসে এসে দেখে ছেলেটা একা একা লাস্ট বেঞ্চে বসে আছে, তাই সুযোগটা মিস না করে শ্রুতিকে অন্য বেঞ্চে পাঠিয়ে দিয়ে হিমু তার পাশে বসে পড়ে। হিমু বসতেই সে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। তাকে বিরক্ত না করে ভালো মেয়ের মতো তার পাশে বসে ক্লাস করতে লাগলো হিমু। তার মাথায় হেব্বি একটা আইডিয়া আসলো। দ্রুত আইডিয়াটা মেসেজ করে শ্রুতিকে জানিয়ে দিল। ক্লাস শেষ হওয়ার সবাই চলে গেল, কিন্তু তারা 3জন ছাড়া, মানে হিমু, শ্রুতি আর জিশান নামের ছেলেটি উঠে ক্লাসরুম প্রস্থান করবে, ঠিক তখনই শ্রুতি জিশানের পথ আটকিয়ে প্রপোজ করলো। কিন্তু জিশান কেয়ার না করে চলে যাওয়ায় এবার শ্রুতি তার হাত ধরে নানা প্রেম সংলাপ ছাড়তে লাগলো। ঠিক তখনই এন্ট্রি নিল সিনেমার নায়িকা, মানে হিমু। এই মেয়ে, তোমাদের সমস্যা কি? কোনো ছেলে দেখলেই কি রাক্ষসীর মতো ঝাঁপিয়ে পড়তে হবে? কি মনে করো নিজেদের? ওকে প্রপোজ আমি করেছি, ও তো কিছুই বলছে না। তাহলে তুই কেন আমাদের মাঝে আসছো? কি হয়,
তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। নেক্সট টাইম যেন ওকে ডিস্টার্ব করতে না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হিমুর চোখের ইশারা পেয়ে শ্রুতি আর কোনো উত্তর না দিয়ে চোখ রাঙিয়ে চলে গেল। অতঃপর জিশানকে বলল, সরি, মুখ ফসকে বলে ফেলছি। আসলে কাউকে ডিস্টার্ব করলে আমার একদম সহ্য হয় না, তাই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলে জিশান রুম থেকে প্রস্থান করা মাত্র শ্রুতি প্রবেশ করল। আইডিয়া মনে হয় কাজে দিয়েছে। অবশ্য দেখতে হবে তো, এটা হিমুর আইডিয়া। আচ্ছা চল, হয়তো আদি আমার জন্য অপেক্ষা করছে, লেট হলে বাসায় নালিশ করতে পারে। তারা আর কথা না বাড়িয়ে চলে আসে। এসে দেখে আদি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে হেসে হেসে একটা মেয়ের সঙ্গে কথা বলছে। কথা বলতে দেখে হিমুর মাথায় আগুন জ্বলতে লাগলো। এর আগে এমনটা হয়নি, তবে আজকের কারণটা অজানা। তাকে দেখে মেয়েটি চলে গেল। আদি, এই মেয়েটি কে? আমার নিউ গার্লফ্রেন্ড, মানে আমি ওকে ভালোবাসি। ও আচ্ছা, তাহলে তো আঙ্কেলকে খবরটা দিতে হচ্ছে। আমার কোনো সমস্যা নেই। শুনেছি আমাদের ক্লাসে নাকি জিসান নামের একটা বাদর এসেছে। দেখলাম তো, তার সাথে ভালোই ভাব জমাচ্ছিলি। তুই দেখলি কিভাবে? কে বলছে তোকে? এই হিরো সব খবরই রাখে, আর এখন আরো বেশি করে রাখতে হবে, কারণ তুই আমায় টোকা মারলে আমিও তোকে পাথর ছুঁড়ে মারবো। সেদিনের মতো তারা বাসায় চলে আসে। এরপর থেকে শুরু হয় বাসায় আদির সঙ্গে হিমুর হাড্ডাহাড্ডি লড়াই। আদি তাকে ফাঁসাতে চায়, আর সে আদিকে। হিমু কলেজে জিশানের সঙ্গে অনেকটা ফ্রি হয়ে গেছে এখন। হিমুর পাশে বসে মুখে হাসি নিয়ে কথা বলে। হিমুর হাত ধরে একসঙ্গে ঘুরে বেড়ায়। এভাবে ভালোই দিন কাটছিল। একদিন কলেজে পৌঁছাতেই সেই মেয়েটা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরে একটা কিস করে, পুনরায় দৌড়ে চলেও যায়। এমন কাণ্ড দেখে হিমুর চোখ মাটিতে খসে পড়ল। কেউ ফুটবল ভেবে লাথি মারার আগে চোখ আবার স্থানে রেখে বলল, ওপস, তাহলে জল এত দূর গড়িয়েছে। তোদের বিয়ের ব্যাপারে কি বাসায় কথা বলবো? আরে রাখ তো তোর বিয়ে। একটা বিয়ে করে যে প্যারা পাচ্ছি, আবার বিয়ে? হাহ, কখনো না। তাহলে এসব কি? সম্পূর্ণ ট্রু লাভ চলছে আর আমি বললেই দোষ? জি, এটা টুরু লাভ। তাদের তোর কি? তবে তোর মতো হাতে হাত রেখে ক্যাম্পাস চক্কর মারি না। আদি শয়তানি হাসি দিয়ে চলে গেল। অতঃপর হিমু জিশানকে দেখে ওর দিকে এগিয়ে গেল। হিমু, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আজ নয়, কাল তো কলেজে অনুষ্ঠান, তাই ভাবছি কাল বলবো। আচ্ছা তুমি ক্লাসে যাও, আমি একটু ফ্রেন্ডদের সঙ্গে কথা বলে আসছি। জিশান চলে যাওয়ায় হিমু খুশিতে আকাশের উপর দিয়ে উড়তে লাগলো। শ্রুতির হাতের স্পর্শ পেয়ে তার ডানা দুটি ভেঙে যাওয়ায় মাটিতে পড়ে গেল। এত খুশি কেন? আমার এতদিনের কষ্ট কাল সফল হতে যাচ্ছে তাই। মানে আদিকাল তোকে ছেড়ে দিচ্ছে? আরে হাদারাম, তা নয়। জিসানের কথাই যতটুকু বুঝেছি, কাল আমায় ও প্রপোজ করবে। তাই নাকি? ট্রিট চাই কিন্তু। পেয়ে যাবি, চল জিসানের সঙ্গে আর একটু লুকোচুরি খেলে আসি। অতঃপর তারা ক্লাসে চলে আসে। সেদিনের মতো কলেজ শেষ করে বাসায় চলে আসে হিমু। বিকেলে বাসায় সবাই মিলে গল্প করছে, শুধু আদি ছাড়া। কিছুক্ষণ পর আদি হিমুর পাশে এসে বসে, কিন্তু সে ফোনের মধ্যে বিজি ছিল। হয়তো সে চিকনি চামেলির সঙ্গে ইন্টুপিন্টু করছে। মাঝে মাঝে হিমুর দিকে তাকিয়ে হাসছে, হয়তো তাকে দেখিয়ে এসব করছে। তাই সেও পশ্চাৎ আদিকে দেখিয়ে ফোনটা কানে গুঁজে স্থান ত্যাগ করলো। প্রতিদিনের মতো পরের দিনও সকালে কলেজে যাওয়ার জন্য বাইকে আদির পিছনে বসে আছে। কিছু পথ অতিক্রম করতেই আদি বলল, কি হলো, আজ জড়িয়ে ধরছিস না কেন? দেখতে পাচ্ছিস না আমি আজ সুন্দর করে সেজেছি? তোকে জড়িয়ে ধরলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তাই তো ভাবি, আটা ময়দার গন্ধ কোথা থেকে আসছে। কলেজে সামান্য অনুষ্ঠানের জন্য এত সাজার কি আছে? সেটা তোর বোঝার বয়স হয়নি। আর বকবক না করে তাড়াতাড়ি চল। কলেজে পৌঁছে তারা দেখে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাই দ্রুত জিশানের পাশে গিয়ে দাঁড়ায় হিমু। আর জিশান তার দিকে বারবার তাকাচ্ছে। এটা হিমুর চোখের আড়াল হলো না। দুজনেই বাক নীরবে দাঁড়িয়ে আছে। অবশেষে জিশান নীরবতা ভেঙে বলল, হিমু, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। কিছুক্ষণ পর আদি হিমুকে ইশারায় ডাকলো। কিছুটা বিরক্তি নিয়ে ওর কাছে গেল হিমু। সমস্যা কি তোর?
একটু আমায় শান্তিতে থাকতে দিবি না? আসলে আমার ওয়ালেটটা ভুলে বাসায় রেখে আসছি। কিছু টাকা দে, বাসায় পৌঁছেই দিয়ে দেব। তোর কাছে ৩,৪৯৩ টাকা ৫০ পয়সা পাই। আগে সেটা দে, তারপর দেব। এমন করিস না। আনিকার কাছে আমার মান সম্মান নষ্ট হোক, এটা তো তুই কখনো চাইবি না, তাই না? বেশ করে চাই, ১ টাকাও পাবি না। আমি যাচ্ছি, বাই। আদি হিমুকে অনেকবার ডাকলো, কিন্তু ওর কথা কেয়ার না করে জিশানের কাছে চলে আসে হিমু। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবার মতো হিমু আর জিশানও ক্যাম্পাসে বসে আছে। হঠাৎ জিশান বসা থেকে উঠে দাঁড়ালো। হিমুর সামনে হাঁটু কেড়ে বসে পড়ল। হিমু, আই লাভ ইউ। জিশানকে কি উত্তর দেবে হিমু তা বুঝতে পারছিল না। এভাবে ক্যাম্পাসে সবার সামনে প্রপোজ করবে তা ভাবতেই পারেনি হিমু। জিশানের এমন কাণ্ড দেখে ক্যাম্পাসের সবাই তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এতদিন সবটা হিমুর প্ল্যান ছিল। কিছুদিন যাবৎ জিসানের প্রতি আমিও একটু দুর্বল হয়ে পড়েছিলাম। তবে এটা ভালোবাসা ছিল না, শুধু ভালো লাগা ছিল, সেটা আমি জানি। আচ্ছা, ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? তার মানে কি আমার সাথেও এমন হবে? কিন্তু আদির সঙ্গে তো আমার বিয়ে হয়েছে। এখন যদি আমি জিসানের সঙ্গে রিলেশনে যাই, আর এই খবর যদি ওই বজ্জাত আদি বাসায় পৌঁছে দেয়, তাহলে তার কি হবে? না না, কিছু হবে না। আমি কিছু হতে দেব না। প্রয়োজনে বাবার সামনে মাথা নিচু করে মুখোমুখি জবাব দিব। তবু আমার ভালো লাগা সে নষ্ট হতে দেব না। সব টেনশন মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে হাত বাড়িয়ে দেয় হিমু তার ভালো লাগার দিকে, মানে জিশানের দিকে। ঠিক তখনই উদয় হলো বাংলাদেশের নকল প্রেসিডেন্ট মানে আদি, হিমুর ভালো লাগায় বাস দিতে। হিমুর সম্মুখে এসেই ২০৫০ সালের ভাষণ দিতে শুরু করলো আদি। হিমু, তুমি এখানে? সে কখন থেকে তোমাকে খুঁজতেছি। কল করলাম, তাও রেসপন্স পেলাম না। এমন করলে চলে বলো? চলো, বাসায় চলো। তুই এখানে কেন? আমার হিমু কি আমার উপর খুব রাগ করেছে? আরে বোকা, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন অভিমান হয়ে থাকে, তাই বলে এমন করতে হবে? আদি হিমুকে কিছু বলার সুযোগ না দিয়ে এবার তাকে জড়িয়ে ধরলো এবং পুনরায় বলতে শুরু করলো। পাগলি মেয়ে, এমন কেউ করে? তুমি এমন করলে আমাদের বেবিও যে কষ্ট পাবে। আদির শেষ কথাটা শুনে জিশান উঠে চলে গেল। হিমু স্পষ্ট দেখতে পাচ্ছিল জিশানের চোখ বেয়ে জল পড়ছে। আদির এমন কাণ্ড দেখে হিমুও বিশাল পরিমাণে শকড হয়। আদি হিমুর শত্রু, তবে আজ এসব বলবে এটা হিমুর ভাবনার বাহিরে ছিল। আদি হিমুকে ছেড়ে দিয়ে তার হাত ধরলো, অতঃপর তাকে বাইকে উঠিয়ে বাইক স্টার্ট করলো। হিমু আদিকে কিছু বলতে পারলো না, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। বাসায় পৌঁছতে আর কিছুটা পথ বাকি ছিল, কিন্তু বাসায় না গিয়ে আদি রাস্তার মাঝে বাইক থামালো। বাইক থেকে নেমে দুজনেই নীরবে দাঁড়িয়ে আছে। এবার হিমু নীরবতা ভেঙে বলল। এইখানে কেন বাইক থামালি? এখানে কি তোর সেই আনিকা রাজকুমারী আসবে? না হিমু, কেউ আসবে না। আজ আমি তোকে কিছু না বলা কথা বলতে চাই। এর আগে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই জিসানের সামনে এমন কেন করলি? আমার ভালোকে তো সহ্য হয় না। প্লিজ, আমার কথাটা একটিবার শোন, তারপর তোর যা ভালো লাগে তাই করিস। আমি তোকে বাধা দিব না। বললাম তো, আমি তোর কোনো কথা শুনতে চাই না। হিমু প্লিজ এমন করিস না, একটিবার আমার কথাটা শোন। আদির কথায় কান না দিয়ে হিমু বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকে। কিছুটা এগিয়ে পেছনে ফিরতেই দেখে আদি সেখানেই দাঁড়িয়ে আছে। আদিকে দেখে আজ কেন যেন মনের মধ্যে অজানা এক অনুভূতি অনুভব করছে হিমু। তাই আর পিছনে না তাকিয়ে খুব দ্রুত বাসায় চলে আসে। বাসায় প্রবেশ করতেই সবাই আদির কথা জানতে চাইলে হিমু বলল আদি তাকে নামিয়ে দিয়ে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। তখন থেকেই হিমুর মনের মধ্যে কে যেন হাতুড়ি পিটাচ্ছে, হয়তো জিশানের জন্য এমন অনুভব করছে। এতদিনে এটুকু বুঝেছে যে জিশান হিমুকে খুব ভালোবাসে। জিশানের সঙ্গে এমনটা করা তার একদমই ঠিক হয়নি। তাই ফোন হাতে নিয়ে জিশানকে কল করলো, কিন্তু রিসিভ করলো না। আবার কল করায় কেটে দিল। বিকেল গড়িয়ে রাত হতে চলল, কিন্তু আদি এখনো বাসায় আসেনি। সবাই তাকে কল করেই যাচ্ছে, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছে। বাসার সবার মুখে টেনশনের ছাপ দেখা যাচ্ছে। হিমু হিসেবে মাথা না ঘামিয়ে জিশানকে কল করতে থাকে। অবশেষে রাত 10টা নাগাদ জিশান হিমুর কল রিসিভ করে। তোমায় সে কখন থেকে কল করেই যাচ্ছি, কেটে দিচ্ছিলে কেন?
এতদিন আমার পাশে থেকে একটু একটু ভালোবাসার মানে বুঝলে, আমাকে তোমার মায়ায় বাঁধলে, আর যখন আমার মনের কথা তোমায় বললাম তখন তুমি আমায় দূরে ঠেলে দিলে। কেন করলে আমার সাথে এমন? জিসান, বিশ্বাস করো, আমি এসবের ব্যাপারে কিচ্ছু জানতাম না। আর তুমি তো জানো আমাদের বিয়ে হলেও আমরা এ বিয়ে মানি না। বিয়েই যদি না মানো, তাহলে আদি যে বলল তোমাদের বেবির কথা, সেটা কি? ও চায় না যে আমি তোমার সঙ্গে কথা বলি। আর আমি যদি প্রথম থেকে এই বিয়ে না মানি, তাহলে বেবি কি গাছ থেকে পড়বে? সেটা ঠিক। হিমু, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না। সব সময় তোমায় দেখতে ইচ্ছে করে। জিশানের কথায় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না হিমু। সত্যি এটা যে সে জিশানকে ভালোবাসে না, তবে ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে হিমুর। শুধু ভালো লাগা থেকে তো আর একটা সম্পর্ক তৈরি হয় না। আর সে তো এখন আদির স্ত্রী। কি হলো, কথা বলছো না যে? জিসান, আমাকে কয়েকদিন সময় দাও। হিমু, আমি তোমাকে জোর করব না, তবে আমি তোমায় সত্যিই ভালোবাসি। এখন ডাকছি, পরে কথা হবে। জিশানের কল কাটতেই রুমে অফির প্রবেশ শয়তানি হাসি দিয়ে বলল, জানো জানো, আমার কপালটাই খারাপ। ভেবেছিলাম ভাইয়া কোনো মেয়ে নিয়ে পালিয়েছে, এই সুযোগে তোমার আমার বিয়েটা সেরে ফেলবো, কিন্তু সেটা আর হলো না। আদি বাসায় আসছে কখন? এই তো মাত্র বাবা ভাইয়াকে হেব্বি বকুনে দিচ্ছে, হয়তো আজ ভাইয়াকে গুলি করে মেরে ফেলে, সেই খবরই তোমায় দিতে আসছে। ওরে পিচ্চি, অভিটা আমায় কত ভালোবাসে। আগে বুঝলে ছোটবেলায় বিয়ে করে নিতাম। এখন করলেও সমস্যা নেই, কারণ তোমায় বিয়ে করতে আমি সবসময় রাজি। ওই শয়তানের হাড্ডি, তুই আমার পেছনে কেন পড়িস? আমার বোনকে প্রপোজ করতে পারিস না? তাই তো, এটা তো কখনো ভাবিনি। আজ থেকে তোমার সঙ্গে ব্রেকআপ। তোমায় এতগুলো ধন্যবাদ এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। তবে আমি কিন্তু তোমায় বলতে পারবো না, একটু ভালোবাসবো, কারণ সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না। তাই আমি। তুই যাবে এখান থেকে, নাকি আমি রাক্ষসী রূপটা দেখতে চাস? হিমুর কথা শুনে অভি চলে গেল। অতঃপর সে শুয়ে পড়ল, কারণ আদির মুখটা তার একদম দেখতে ইচ্ছে করছে না। জিশানের কথা ভাবতে ভাবতে হিমুর চোখ লেগে যায়। হঠাৎ দরজায় খটখট শব্দ, কানে পৌঁছতেই ঘুম ভেঙে যায়। আর চোখে তাকিয়ে দেখে আদি সোফায় শুয়ে আছে। হিমু কেয়ার না করে ঘুমে মনোযোগ বসায়। এরপর থেকে তাদের মাঝে শুরু হয় কঠিন শত্রুতা এবং দূরত্ব। দুজনের পথ আলাদা হয়ে যায়। আদি বাইকে আর হিমু রিকশায় করে কলেজে যায়। দুজনের মধ্যে কথা বলা একদম অফ। ইদানিং আদির মুখে অন্ধকার দেখা যাচ্ছে। হয়তো আনিকার সঙ্গে কিছু হয়েছে বলে মনে করছে হিমু। এভাবে কেটে যায় কিছুদিন। আদির সঙ্গে যতটা তার দূরত্ব সৃষ্টি হয়েছে, ঠিক ততটাই জিশানের সঙ্গে তার মেলামেশাটাও বাড়ছে। একদিন হিমু রুমে বসে ফোন ঘাঁটতেছিল, তখন আদি তার সামনে বরাবর বসে। হিমু, তুই জিসানকে ভালোবাসিস? তা জেনে তুই কি করবি? আর যদি জানাটা খুব ইম্পর্টেন্ট হয়, তাহলে আমার উত্তর হবে হ্যাঁ। আমি জিসানকে ভালোবাসি, আর সেটা একটু না, অনেকটা। তুই যখন জিসানকে ভালোবাসিস, আমি তোকে বাধা দেব না। তুই ওকে নিয়ে সুখে থাক, এটা আগেও চেয়েছি আর ভবিষ্যতেও চাইবো। আর্ধেকটা হেল্প করবি? বল, চেষ্টা করব। তুই বাবা মাকে একটু ম্যানেজ করে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দে প্লিজ। আচ্ছা, তুই যেটা চাইবি সেটাই হবে। আমি সবাইকে বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। হ্যাপি? এতগুলো হ্যাপি? এই না হলে আমার ছোটবেলার শত্রু, সরি বন্ধু। অনেক রাত হয়েছে, এখনই লক্ষ্মীবের মতো ঘুমিয়ে পড়ো। জিসানের সঙ্গে না হয় কাল কথা বলিস। আচ্ছা, কিন্তু একটা শর্তে। বল। আজকে তুই আমার পাশে ঘুমাবি, প্লিজ, না করিস না, প্লিজ প্লিজ। আচ্ছা, ঘুমাবো, তুই ঘুমিয়ে পড়, আমি একটু আসছি। আচ্ছা। ব্যালকনিতে গিয়ে সিগারেটের ধোঁয়ায় মগ্ন হয় আদি। এতদিন ফাজলামি করে সিগারেট খেয়েছিল বলে পুরো কলেজ তাকে কান ধরে চক্কর দিতে হয়েছিল। এটা ছিল সিগারেট খাওয়ার শাস্তি, আর এই শাস্তিটা দিয়েছিল হিমু। আজ মনে হচ্ছে এই সিগারেট ছাড়া আদির আপন কেউ নেই। হিমুর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত হিমুর বুকে বিঁধছে। যাকে সব থেকে আপন মনে করত, সেই তাকে আজ পর করে দিল। টানা 1 ঘন্টা পর সিগারেটকে দূরে সরিয়ে ঘুমাতে আসে আদি। হিমু ঘুমিয়ে পড়েছে। হিমুকে ঘুমন্ত অবস্থায় দেখতে খুব সুন্দর লাগছে আদির কাছে।
মুখটা মায়ায় ভরা। প্রতিদিনের মতো আজও হিমুর মুখের দিকে তাকিয়ে আছে আদি। তবে আজ চোখের জল চোখে নয়, গাল বেয়ে পড়ছে। হিমু, আমি তোকে সেই ছোটবেলা থেকে খুব ভালোবাসি রে। নিজের থেকেও তোকে বেশি ভালোবাসি। প্লিজ এভাবে আমার হাত ছেড়ে দিস না। তুই জিসানকে ভালোবাসিস, আমায় ভালোবাসিস না, তাই তোকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। কখনো আমায় খুঁজে পাবি না, হয়তো আর খোঁজার চেষ্টাই করবি না। সবসময় এভাবে হাসি খুশি থাকিস। তোর মুখে হাসি থাকলে আমিও ভালো থাকবো। অতঃপর একটা চিরকুট রেখে বেরিয়ে পড়ল আদি অজানা এক গন্তব্যে। মন না চাইতেও আজ বাইকের স্পিড ক্রমেই বাড়ছে। অভির চিৎকারে হিমুর ঘুম ভাঙে। চোখ মেলে দেখে সকাল হয়ে গেছে, তাই বেডকে বাই বলে দরজা খুলল। মুহূর্তেই রুমে অভি প্রবেশ করে অভির মুখে আকাশ সমান অভিমান দেখা যাচ্ছে। কি হয়েছে পাগল প্রেমিক? মুখটা এমন অন্ধকারে জড়িয়ে রেখেছিস কেন? শুধু তোমার জন্য। আমি আবার কি করলাম শুনি? তোমার আইডিয়ায় কাল রাতে তোমার বোনকে পটাতে মেসেজ দিয়েছিলাম, কিন্তু তোমার রাক্ষসী বোন আঙ্কেলকে সব বলে দিয়েছে। তাই আঙ্কেল কল করে বলেছে আবার ডিস্টার্ব করলে বাবাকে বলে দেবে। আরে বোকা ছেলে, প্রেমে এমন অনেক শত্রু হানা দেয়। তাই বলি কি প্রেমকে ছেড়ে দিতে হবে? ভীতু ছেলে হয়ে থাকিস না, সাহসী হয়ে আমার বোনকে তুলে নিয়ে আয়। ভাইয়ার মতো আমি তোমার বোনকে তুলে নিয়ে আসবো। আদি কোথায়? ও তো প্রতিদিন লেট করে ঘুম থেকে ওঠে। তাহলে আজ এত সকালে উঠে কোথায় গিয়েছে? বুঝেছি, হয়তো তার পীড়িতের আনিকা তাকে ডেকেছে, তাই ছন্নছাড়া প্রেমিকের মতো 7 সমুদ্র 13 নদী পার হয়ে তার সঙ্গে দেখা করতে গেছে। জিএফ এর দিভাই কি হলো? কই কিছু না তো। তুই এখন যা, গিয়ে ওকে পটানোর প্ল্যান কর। অভি চলে যাওয়ার পর হিমু ওয়াশরুমে চলে যায়। শাওয়ার কমপ্লিট করে সুন্দর একটা ড্রেস পরে নেয়। অতঃপর বের হয়ে সাজতে বসে পড়ে। চোখে কাজল, হালকা মেকআপে নিজেকে আবদ্ধ করে। এত ঘটা করে সাজার কারণ কি জানেন? তাহলে শুনুন। আজ কলেজে গিয়ে জিশানকে ভালো লাগার কথা বলে দেবে হিমু। তবে সে ওকে ভালোবাসে না, কিন্তু ভালোবাসতে চায়। আদির থেকে জিশান হাজার গুণ ভালো। সে তাকে খুব ভালোবাসে। আর লেট না করে নিচে চলে আসে খাবার টেবিলে। সবাই উপস্থিত থাকলেও আদিকে দেখা যাচ্ছিল না। আদির বাবা মা হিমুকে আদির কথা জিজ্ঞেস করায় সে বলেছে সকাল থেকেই ওকে দেখেনি হিমু, আর তাকে কিছু বলেও যায়নি। খাওয়ার পর্ব কমপ্লিট করে খুব দ্রুত কলেজের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ অন্য দিনের থেকে আজ কলেজ যাওয়ার আগ্রহটা খুব বেশি। রাস্তায় জ্যাম থাকায় কিছুটা লেট হয়, তাই কলেজে পৌঁছেই দ্রুত ক্লাসে চলে আসে হিমু। জিশানের পাশে পৌঁছতেই সে হিমুকে দেখে মুচকি একটা হাসি উপহার দিল। অতঃপর তারা ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে বের হতে যাবে তখন জিশান হিমুর হাত ধরে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমার সাথে চলো। সারপ্রাইজের কথাটা শুনে হিমু খুব খুশি হয়। জিশান তাকে তার গন্তব্যে নিয়ে যাচ্ছে, আর সে জিশানের দিকে তাকিয়ে আছে। এসে কিছুটা অবাক হয় হিমু, কারণ এখানে কলেজে প্রায় স্টুডেন্ট রয়েছে। সম্পূর্ণ ছাদ রঙিন কাগজ দিয়ে সাজানো, সবার মাঝে শ্রুতিও রয়েছে। তাই ওকে ইশারা করলো, কিন্তু ও মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। জিশান হিমুকে নিয়ে ছাদের মাঝ বরাবর গেল। সেখানে টেবিলে সুন্দর একটা কেক রাখা রয়েছে। সবাই তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জিশান কি করতে চাচ্ছে কিছুই মাথায় ঢুকলো না হিমুর। হ্যাপি বার্থডে হিমু। জিশানের সঙ্গে সবাই উইশ করতে শুরু করলো। জিশানের এমন কাণ্ডে হিমুর সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। আজ তার জন্মদিন, এটা তার নিজেরই মাথায় ছিল না। মনে পড়ে যায় 1 বছর আগের কথা। আদি হিমুর জন্মদিনে প্রতি বছর বিভিন্নভাবে সারপ্রাইজ দিয়েছে, তবে এর আগের জন্মদিনের সারপ্রাইজটা বেশি স্পেশাল ছিল, কারণ সেদিন রাতে রাত 12টার পর ভূতের মতো আমার রুমে উপস্থিত হয়। তারপর 5 টাকার একটা কেকের উপর মোমবাতি বসিয়ে বার্থডে উইশ করে। আমার জন্মদিন হলেও সম্পূর্ণ কেকটা আদি একাই খেয়েছিল। হঠাৎ ওর পকেট থেকে একটা রিং বের করে আমার আঙুলে পরিয়ে দেয়। রিংটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। পরের দিন জানতে পারি রিং কেনার জন্য আন্টির থেকে চাকা চুরি করেছিল। তার জন্য আঙ্কেল ওকে খুব বকুনি দিয়েছিল। আদি ছোটবেলা থেকে সবার আগেই হিমুকে উইশ করত। ও তো এই দিনটির কথা কখনো ভুলতো না। তাহলে আজ কিভাবে ভুলে গেল? কিভাবে, সেটাই ভাবছে হিমু। আজ আমার বার্থডে, তুমি তা জানো কিভাবে? আমি তো তোমায় কখনো বলিনি। কাল রাতে আদি কল করেছিল, ও বলেছিল।
আদি? জিশান হিমুর প্রশ্নের উত্তর না দিয়ে তার সামনে হাঁটু কেড়ে বসল। অতঃপর সবার সামনে একটা রিং এগিয়ে পড়ল। উইল ইউ ম্যারি মি? জিশানের বাড়িয়ে দেওয়া রিংটা দেখে আদির দেওয়া রিংয়ের দিকে তাকায় হেমু। সে আজও আদির দেওয়া রিং পরে আছে। আদি নিজে উইশ না করে জিশানকে কেন বলল তার জন্মদিনের কথা? হঠাৎ হেমুর মাথায় এলো কাল রাতের কথা। কাল হিমু আদিকে বলেছিল ডিভোর্সের কথা, তারপর আবার সকালে আদির উধাও হওয়া। মানে আদি কোথাও চলে গেছে, এটাই ভাবছে হিমু। আই লাভ ইউ হিমু, উইল ইউ ম্যারি মি? আদি চলে গেল কেন? আমি কি ওকে চলে যেতে বাধ্য করেছি? কেন করলো এমন? কোনো প্রশ্নের উত্তর পেল না হিমু। হয়তো আদি তার জন্য চলে গেছে। আজ অজান্তেই চোখের জল গাল বেয়ে পড়ছে হিমুর। এই চোখের জলের কারণটাও বুঝতে পারছিল না। হিমুর শুধু মনে হচ্ছে তার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। হিমু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জিশানকে কোনো উত্তর না দিয়ে সবার সামনে থেকে দৌড়ে চলে যায়। কারণ এখন তার একমাত্র উদ্দেশ্য হলো বাসায় পৌঁছানো। আদিকে কল করলো, কিন্তু আদির ফোন বন্ধ। বারবার আদিকে কল দেয় হিমু। বারবার আদিকে কল দেয় হিমু, কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়। বাসায় পৌঁছে আন্টিকে জিজ্ঞেস করায় আন্টি কাঁদছে। সকাল থেকে আদিকে ফোন করে পাওয়া যাচ্ছে না। সব বন্ধুদের বাসায় খবর নেওয়া হয়েছে, কিন্তু আদি কোথাও নেই। তাহলে আদি কোথায় যেতে পারে? জানি না। হিমু, আমার ছেলে কোথায় চলে গেল? আদির বাবা আর তোমার বাবা আদিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছে, কিন্তু এখনো আদিকে পাওয়া যায়নি। আদি কোথায় যেতে পারে? এভাবেই কেন চলে গেল? হিমু সব ফ্রেন্ডদের কাছে কল করে আনিকা নামের মেয়েটির বাসার ঠিকানা খুঁজে পায়। সেখানে গিয়ে আনিকাকে পেলেও আদিকে পেল না। বরং আনিকা বলল তার নাকি আদির সঙ্গে কিছুদিন যাবৎ কথাই হয়নি। এর আগে আদির সঙ্গে আনিকার মেলামেশাটা নাকি আদির প্ল্যান ছিল। তবে এই প্ল্যানের কারণ আনিকার অজানা। আনিকার থেকে এমন উত্তর পেয়ে বাসায় ছুটে আসে, কিন্তু এখনো আদির খোঁজ পাওয়া যায়নি। আদির বাবা মা হিমুকে অনেক কিছু বলল, কোনো উত্তর দিতে পারল না। সন্ধ্যা গড়িয়ে রাত এলো, কিন্তু আদি এখনো নিখোঁজ। আদির মা বাবা কেঁদেই যাচ্ছে। আজ হিমুর মনে হচ্ছে এসবের জন্য সেই দায়ী। তার জন্যই হয়তো আদি বাড়ি ছেড়ে চলে গেছে কাঁদতে কাঁদতে। তার জন্যই হয়তো আদি বাড়ি ছেড়ে চলে গেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে তা নিজেই জানে না। সকালে কান্নার শব্দে তার ঘুম ভাঙে। নিচে নেমে দেখে আন্টি হাউমাউ করে কাঁদছে। হিমু বুঝতে পারলো এখনো আদির খোঁজ পাওয়া যায়নি, তাই আন্টি এভাবে ভেঙে পড়েছে। খুব দ্রুত ফ্রেশ হয়ে আদিকে খুঁজতে বেরিয়ে পড়ে হিমু। আদির আর তার পছন্দের স্থানে খুঁজতে চলে যায়। একের পর এক স্থানে গেল, কিন্তু কোথাও পেল না আদিকে। এদিকে জিশান বারবার কল করে যাচ্ছে হিমুকে, কিন্তু সেদিকে একদমই তার নজর নেই। তার মন আজ শুধু আদির কথাই ভাবছে। তাদের খুশির খুনসুটির অভিমানের মুহূর্তের কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় তার সামনে উপস্থিত হয় জিশান। হিমু, তুমি এখানে? তোমায় কাল থেকে কল করেই যাচ্ছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। কল রিসিভ করছিলে না কেন? জিশানের কথা তার কান পর্যন্ত পৌঁছালেও কোনো উত্তর দিতে পারছিল না হিমু। শুধু চোখ দিয়ে অনবরত জল পড়ছে। হিমু, তুমি এইভাবে কাঁদছো কেন? বাসায় কিছু হয়েছে নাকি তোমাকে কেউ কিছু বলেছে? কি হলো, কথা বলছো না যে? আদিকে পাওয়া যাচ্ছে না। কি বলছে এসব? কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল থেকে। জিশানকে কিছু বলার সুযোগ না দিয়ে বাসায় চলে আসে হিমু। এসে দেখে তার বাবা আর আদির বাবা দুজনে কথা বলছে। বাবাকে দেখতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে হিমু। বাবা প্লিজ, আদিকে খুঁজে বের করো। এভাবে ভেঙে পড়িস না, আমরা ওকে খুঁজে বের করবই। আদিকে না দেখলে আমার খুব কষ্ট হয়। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। টেনশন করিস না, আমরা খুব শীঘ্রই আদিকে খুঁজে বের করব। দুই বাবা আবার বেরিয়ে গেল আদিকে খোঁজার উদ্দেশ্যে। অতঃপর সে রুমে চলে আসে। কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তোর সঙ্গে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। এই হিমু আর কখনো তোকে কষ্ট দেবে না। প্লিজ আদি, আমার কাছে ফিরে আয়। এইভাবে আমার থেকে দূরে থাকিস না। তুই আমায় উগান্ডার পেতনি বললে আর তোকে কিচ্ছু বলবো না। ধার করা টাকাও চাইবো না। তবুও তুই ফিরে আয়। আজ আদির অনুপস্থিতিতে বুঝতে পারতেছি যে আদি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট।
ওর দুষ্টুমিগুলো, ওর হাসি আমার বাঁচার দিশা ছিল। হঠাৎ ফোনে কল আসতেই চমকে ওঠে হেমো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে জিশান কল করেছেন। ভেবেছিল কলটা আদি দিয়েছে, কিন্তু তার উল্টো হলো। তাই ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে প্রস্থান করবে হিমু, তখনই নজর পড়ে আদির টেবিলের উপর। সেখানে কাগজের ব্যাগ জাতীয় কিছু রাখা। দ্রুত টেবিলের দিকে এগিয়ে যায়। এর আগে ব্যাগটি এখানে কখনো দেখেনি হেমু। হয়তো ছিল, কিন্তু এই দুদিনে সেটা চোখে পড়েনি। ব্যাগটির মুখটি টেপ দিয়ে আটকানো। হাতে নিতে বুঝতে পারে ভেতরে শক্ত জাতীয় কিছু। ব্যাগটি দেখে যতটা অবাক হয়েছে হিমু, তার থেকেও বেশি ভয় লাগছে। তবুও ব্যাগটা ছিঁড়ে ফেলে অতঃপর ব্যাগ থেকে বেরিয়ে আসে সাদা রঙের উপরে কিছুটা কালো রঙের দাগ কাটা একটি টি শার্ট, একটা চিরকুট এবং একটি কাঠের বক্স। এই টি শার্টটি হিমুর চিরচেনা, কারণ এটা সে আদিকে দিয়েছিল। টি শার্টটি পেয়ে আদি খুব খুশি হয়েছিল। তার যথেষ্ট মনে আছে তার দেওয়া টি শার্টটি আদি টানা 7 দিন পরেছিল। এটা নিয়ে আদিকে প্রচুর খেপাতাম। কেউ জিজ্ঞেস করলে আদি বলতো, এটা আমার ফিউচার ওয়াইফ দিয়েছে। এটা নিয়ে তাদের মাঝে বিশাল ঝগড়া হয়েছিল। এমনকি আদির বাবাও হিমুর হয়ে আদিকে খুব বকেছিল। অতঃপর চিঠিটা খুলে হিমু দেখে স্পষ্ট হয় যে এটা আদির হ্যান্ড রাইটিং। নিজেকে সামলে চিঠিটা পড়তে শুরু করে হিমু। প্রিয় হিমু, হিমু, আমি তোর পথের কাঁটা হতে চাইনি, আর কখনো হতেও চাইবো না। সবসময় তোর মুখে হাসি দেখতে চেয়েছি। একটা সত্যি কথা কি জানিস? যারা সত্যিকারের ভালোবাসে তারাই বুঝে প্রিয় মানুষটির অবহেলা কতটা কষ্টের। যেদিন থেকে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকেই তোকে হারানোর ভয়টা আরো বেশি তীব্র হয়ে উঠেছিল। তোর দুষ্টুমিগুলো আমার ভালো লাগতো। সবসময় তোর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করতাম। তুই জিসানকে ভালোবাসিস, এটা যে আমি সহ্য করতে পারছি না, তাই আজ আমার ভালোবাসার বলিদান দিয়ে তোর থেকে অনেক দূরে চলে গেলাম। হ্যাঁ হিমু, আমি তোকে এতটাই ভালোবাসি যে এক মুহূর্ত তোকে না দেখলে আমার মনের ঝড় ওঠে। রাতে যদি তোকে খুব দেখতে ইচ্ছে হতো, তখন তোর বাসায় ছুটে যেতাম। তোর শিউলি ফুল গাছ বেয়ে জানালা দিয়ে তোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমাদের বিয়ের কথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুই আমায় বিয়ে করতে রাজি না। তাই তোর হাসি মুখটা দেখার জন্য তোকে নিয়ে পালিয়েছিলাম। আর সেদিন ইচ্ছে করেই বাসায় ফোন রেখে গিয়েছিলাম, যার কারণ বাবা আমাদের কথা জানতে পেরে বিয়েটা দেয়। এসব জেনে একদম কাঁদবি না তুই। তুই তো জিসানকে ভালোবাসিস, আর জিসানও তোকে খুব ভালোবাসে। ও তোকে খুব ভালো রাখবে। আর ডিভোর্সের প্রয়োজন হবে না, কারণ আমি তো তোর থেকে অনেক দূরে চলে এসেছি। ভালো থাকিস, আমার জন্য টেনশন করিস না। তোর খুশিতেই আমি ভালো থাকবো। আদির লেখা পড়ে হিমুর পায়ের নিচের মাটি সরে গেল। আদি তার জন্য সবার থেকে দূরে চলে গেছে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। পুনরায় আবার পড়তে শুরু করলো। তোর থেকে ৩,৪৯৩ টাকা ৫০ পয়সা ধার নিয়েছিলাম, সেটা ইচ্ছে করে ফেরত দেইনি, তবে আজ দিয়ে দিলাম। মনে আছে ছোটবেলায় তোর এক জোড়া পছন্দের ঝুমকো ছিল, সেখান থেকে একটা হারিয়ে ফেলেছিলি, তার জন্য অনেক কান্নাকাটি করেছিলি। তখন থেকে ভেবেছিলাম এমন ঝুমকো কিনে তোর মুখে হাসি ফিরিয়ে দেব। এই বাক্সতে এক জোড়া ঝুমকো রয়েছে, সেটা তোর জন্য। এই ঝুমকোটা সেই ধার করা টাকা দিয়ে কিনেছিলাম। ঝুমকো কিনতে ৩৫০ টাকা লেগেছিল, আর বাকি টাকা বাইকের পিছনে খরচ করেছি। মানে ঝুমকোটা খুঁজতে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, খুঁজে পেয়েও তোকে দেইনি। ভেবেছিলাম আমাদের বাসরে তোকে নিজের হাতে পরিয়ে দিব, কিন্তু সেই অধিকার তুই জিসানকে দিয়েছিস। রেখে গেলাম তোর জন্য আমার এক বাক্স ভালোবাসা। প্লিজ আমার উপর কখনো রাগ করিস না। এই শয়তানের হাড্ডিকে মাফ করে দিস। আর যদি তোর হৃদয়ে আমার জন্য সামান্য ভালোবাসা থেকে থাকে, তাহলে এই নম্বরে কল করিস। আমি দৌড়ে এসে আমার বউয়ের আঁচল ধরে বসে থাকবো। 01551 1345। ইতি তোর শয়তানের হাড্ডি, সঙ্গে তোর জন্য এতগুলো ভালোবাসা। না আদি, তোকে আমার থেকে কোথাও যেতে দেব না। তুই সব সময় আমার সঙ্গে থাকবি। তোকে ছাড়া যে আমার এক মুহূর্তও চলবে না, সেটা আমি এই 2 দিনে বুঝতেছি। হিমু দ্রুত ফোনটা হাতে নিয়ে তার বাবাকে আর আদির বাবাকে কল করে বলে বাসায় ফিরতে, অতঃপর নিচে এসে সবাইকে ডেকে বসার ঘরে বসে আছে হিমু। কিছুক্ষণ পর তার বাবারা বাসায় আসে।
তারা প্রশ্ন করার আগেই তাদের থামিয়ে চিঠিতে দেওয়া সেই নম্বরে কল দেয়। রিং হতেই আদি কল রিসিভ করে। হিমু, আই লাভ ইউ। হুম। তুই কি জানিস না, হাজবেন্ড আই লাভ ইউ বললে তার উত্তর আই লাভ ইউ টু বলতে হয়? বাসায় ফিরে না এলে আই লাভ ইউ টু তো দূরের কথা, আই লাভ ইউ জিরোও বলবো না। এই মুহূর্তেই বাসায় ফিরে আয়। 5 মিনিট ওয়েট কর, আমি 2 মিনিটে আসছি। হিমুরা সবাই আদির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ আদির বাবা মা খুব ভেঙে পড়েছিল আদির জন্য। সিঁড়ি দিয়ে কারোর নামার শব্দ শুনে তারা অবাক হয়, কারণ বাসার সবাই সেখানে রয়েছে। তাহলে কে উপর থেকে নামছে? সিঁড়িতে দৃষ্টি নিক্ষেপ করতেই হিমু যথেষ্ট অবাক হয়, যার কারণ আদি উপর থেকে নিচে নামছে। নিচে নামা মাত্রই আদির মা আদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। হিমু খেয়াল করলো আদি তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আদির হাসি দেখে তার মনে ওর জন্য দ্বিগুণ রাগ সৃষ্টি হলো। আদির বাবার মুখ দেখে মনে হচ্ছে আদির উপর খুব রাগ করেছে। আর সহ্য করতে না পেরে আদিকে প্রশ্ন করলো। কোথায় ছিলি এই 2 দিন? বাবা, আমি বাসাতেই ছিলাম, কিন্তু সবার থেকে আড়ালে। কোথায়? আমার রুমের পাশে যে রুমটা আছে ওইখানে কেউ যায় না, তাই আমি ওইখানে জল খাবার নিয়ে লুকিয়েছিলাম। আদির বাবা আদির কথা শুনে থাপ্পড় বসিয়ে দিল, অতঃপর বলল। তোর চলে যাওয়ায় আমরা কতটা কষ্ট পেয়েছি সেটার ব্যাপারে কি তোর কোনো ধারণা আছে? আদি তার বাবার প্রশ্নে কোনো উত্তর দিচ্ছে না, বরং গালে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আজ তোকে আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে। আমার ছেলে হয়ে এসব কিভাবে করতে পারলি? একবার কি মনে হয়নি যে আমরা কষ্ট পাবো? তোর মা কতটা কষ্ট পেয়েছে তা বুঝিস? আর হিমু, ও তো সবকিছু বাদ দিয়ে পাগলের মতো তোকে খুঁজতেছে। সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। সব ভুলের ক্ষমা সরি দিয়ে হয় না আদি। কিছু কিছু ঘটনা আমাদের বুকে বিঁধে থাকে, আর সেই ক্ষত কখনো ভালো হয় না। আমরা তোর মা বাবা, এখন না হলেও কিছুদিন পর ঠিকই ক্ষমা করে দেব, কিন্তু তুই তো হিমুর বিশ্বাস ভেঙে দিয়েছিস। আদি হেমুর দিকে তাকাতেই দেখে হেমুর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। হয়তো ওর চলে যাওয়ায় খুব কষ্ট পেয়েছে, কিন্তু সে তো ওর জন্যই এসব করেছে। আদি হেমুর দিকে এগিয়ে যেতেই ওর কান্নার গতিটা আরো দ্বিগুণ বেড়ে যায়। সরি হিমু, আর এমন করব না, প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দে। কেন করলি সব আমাকে কষ্ট দিতে? তোর কষ্ট হোক এটা আমি কখনো চাইনি। কেন এমন করলি আমার সাথে? আমি বাধ্য হয়ে করছি এসব, কারণ আমি জানতাম আমার শূন্যতাই তোকে বুঝিয়ে দেবে যে তুই আমাকে কতটা ভালোবাসিস। তোকে সারা জীবন আমার করে রাখতে চেয়েছি, কিন্তু সেটা তুই কখনো বুঝিসনি। তোর শূন্যতা আমাকে একটু একটু করে পুড়িয়ে ফেলতেছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আর কখনো এমন করব না। ভালোবাসি না আমি তোকে, আবার যেখানে ইচ্ছে চলে যা। প্লিজ হিমু, এমন করিস না। তুই আমার জীবনে না থাকলে আমি বাঁচতে পারবো না। বললাম তো আমি তোকে ভালোবাসি না, আমায় ছেড়ে দে। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস। প্লিজ একবার বল না, আমি তোর মুখ থেকে একটিবার শুনতে চাই। কতবার তোকে একটা কথা বলতে হবে? আমি যখন বলেছি ভালোবাসি না, তার মানে ভালোবাসিই না। হিমু বাসা থেকে দৌড়ে নিজের বাসায় চলে আসে, কারণ আদিকে কি বলবে কিছু বুঝতে পারছিল না। তবে তাকে কষ্ট দেওয়ার শাস্তি ওকে পেতেই হবে বলে ঠিক করলো হিমু। রুমে এসে দরজা বন্ধ করে দিল, কারণ ও জানে রাগ ভাঙাতে আদি ছুটে আসবে। হিমু, দরজা খোল, আমি তোকে খুব ভালোবাসি। এবারের মতো এই শয়তান আদিকে ক্ষমা করে দে। তোর আদি আর কখনো এমন করবে না। এই হিমু, দরজাটা খোল না প্লিজ হিমু। আদি, তুই এখান থেকে চলে যা। আমি তোকে ভালোবাসি না, আমি শুধু জিসানকে ভালোবাসি। কিছুদিন পরে আমি ওকেই বিয়ে করব, ভুলে যা আমায়। আচ্ছা, ভুলে যাব, শুধু একটিবার দরজা খোল প্লিজ হিমু। আমি তোর মুখ দেখতে চাই না, চলে যা এখান থেকে। আমায় যখন সহ্য করতেই পারছিস না, তাই চলে যাচ্ছি আমি। তবে মনে রাখিস, এই আদি আর কখনো ফিরবে না, তোর থেকে অনেক দূরে চলে যাবে। তোকে আজ আমার জীবন থেকে মুক্তি দিয়ে গেলাম। জিসানকে নিয়ে খুব ভালো থাকিস। হিমু উত্তরে কিছু না বলে রুমে চুপটি করে বসে রইল, কারণ আদি শুধু তাকে নয়, দুই পরিবারের সবাইকে কষ্ট দিয়েছে। এর ফল তো তাকে পেতেই হবে। প্রায় 5 মিনিট কেটে যায়, কিন্তু আদি আর কোনো রেসপন্স পাচ্ছে না হিমুর। হিমু ভাবলো তার মানে কি আদি সত্যি চলে গেল?
না, আদি আবার এমন করতে পারে না। হিমু আর 1 সেকেন্ডও বসে না থেকে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে আদি নেই। রুম থেকে পা বাড়িয়ে উঁকি মারতেই হঠাৎ হিমুর হাত ধরে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। ঘটনাটা এতই দ্রুত ঘটে যে কে এমন করলো তা বুঝতেই পারল না হিমু। ভয়ে চোখ বন্ধ করে রাখে। ভেবেছিস আমি চলে গেছি? এ আদি যেখানে যাবে তোকে সঙ্গে করে নিয়ে যাবে। আমার ভালোবাসার ভাগ আমি কাউকে দেব না। কথাগুলো শুনেই হিমু চোখ খোলে। খুব রাগী কণ্ঠে কথাগুলো বলছিল আদি। হিমুকে দেওয়ালের সঙ্গে খুব শক্ত করে চেপে ধরায় সে নড়তেও পারছিল না। আবার ফিরে এলি কেন? আনিকা কি তোকে তার কাছে স্থান দেয়নি, নাকি অন্য কোনো মেয়ের দিকে নজর দিয়েছিস? নজর তো সেই ছোটবেলা থেকে তোর দিকে ছিল, তা তো কখনো বুঝলি না। নজর দিতে দিতে হয়তো আর কিছুদিন পর আমার চোখ খসে পড়ে যেত। আর আমি তোর চোখ নিয়ে ফুটবল খেলতাম। চলেই তো যাচ্ছিলি, তাহলে আবার কেন ফিরে এলি? ভালোবাসি তাই। তোকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারি না। আমার খুশির চাবি একমাত্র তুই। আমি তোকে ভালোবাসি না, চলে যা। সেটা আমি জানি। এই হিমু, একবার বল না ভালোবাসি। আমি জিসানকে। আর কিছু বলার সুযোগ না দিয়েই আদি হিমুর ঠোঁটজোড়া আটকে দিল। তারপর ঠোঁট ছেড়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আদির মুখের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে হিমু। আদি মুখে হাত রাখতেই দরজায় কেউ নক করলো। অতঃপর বলল, হিমু, এভাবে দরজা বন্ধ করছিস কেন? আন্টি, আমরা প্রেমে ব্যস্ত আছি। এখন দরজা কোনোভাবেই খোলা সম্ভব নয়। মাকে এটা কেন বললি? এই আদিত্য রায় সবসময় সত্য কথা বলে, তাই আন্টিকেও সত্যই বললাম। এই হিমু, একবার বল না আমায় ভালোবাসিস। আগে আমার বার্থডে গিফট দে, তারপর বলবো, এর আগে না। ও আচ্ছা, কাল তো তোর পয়লা দিবস ছিল, কিন্তু আমি তোকে 1 বাক্স ভালোবাসা গিফট করেছিলাম। তুই সেটা কেয়ার না করে বাসায় ফেলে এসেছিস। ওটা রাগ করে করেছি। তুই 2 মিনিট ওয়েট কর, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি। হয়েছে মহারানী, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। আমি যখন গিফট দিয়েছি তাই আনার দায়িত্ব আমার। ওরে, আদি কি ম্যাজিক জানি নাকি? পেতনি কি ওর ঘাড়ে চেপে বসে আছে? এমন কিছু না হলে তো বাক্সটা ওর হাতে থাকার কথা নয়। অবশ্যই আমায় দেওয়ালের সঙ্গে চেপে ধরার সময় আমি কিছু খেয়াল করিনি। আদি তার দেওয়া কাঠের বাক্স থেকে ঝুমকো জোড়া বের করে হিমুর কানে পরিয়ে দিল। হিমুর ছোটবেলায় হারানো ঝুমকো। এই ঝুমকোর সেম ডিজাইন, তবে সেটার তুলনায় এটা একটু বড়। এবার খুশি তো? 53 কেজি খুশি। আদিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে হিমু। আজ মনে হচ্ছে আদি তার পথ চলার একমাত্র চাবিকাঠি। সেই ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। ঝগড়া মারামারি হলেও আদি কখনো তাকে কাঁদতে দিত না। হিমুর প্রতি ওর যে ভালোবাসা সেটা হিমু কখনো বুঝিনি, হয়তো আদি বুঝতেই দেয়নি। হিমু, আমি তোকে খুব ভালোবাসি। প্লিজ, তোর থেকে কখনো আমায় দূরে রাখিস না, তাহলে কেউ আমায় আর খুঁজে পাবে না। ভালোবাসি কিনা তা জানি না, তবে তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। এতদিন বলিসনি কেন? বুদ্ধু, তুই জানিস না মেয়েরা মুখ ফুটে কিছু বলে না, এসব ছেলেদের আগে বলতে হয়। ওরে, আমার বউ সাহিত্যিক হয়ে গেছে। কোন টিচারের কাছ থেকে ট্রেনিং নিলি রে? ভাবছি আমিও সেখানে ভর্তি হয়ে যাব। ওই শয়তানের হাড্ডি, তুই আমায় বউ বললি কেন? আমি তোর কোন জন্মের বউ লাগি? তুই তো আমার সেই ছোটবেলা থেকে বউ লাগিস। শুধু বাসরটা বাকি ছিল, ভাবছি আজকেই বাসরটা কমপ্লিট করে ফেলবো। আদি, আমরা তো এই বিয়ে কেউই মানি না, তাই ভাবছি আবার বিয়ে করব। আবার বিয়ে করলে শপিং, জুয়েলারি, দামি দামি গিফট পাবো, আর এইসব নিয়ে অনেক দিন বসে বসে খাওয়া যাবে। একদম ঠিক বলেছিস। আজই বাবাকে জানাতে হবে। চল, এখনই বাসায় গিয়ে জানাই। তুই যা, বিয়ে না হওয়া পর্যন্ত আমি আমার বাসায় থাকবো। আচ্ছা, তাহলে একটা চুম্মা দে। 1 সেকেন্ডে চলে যাচ্ছি। একদমই না, বিয়ের আগে হবে না। এখন আমার বাসা থেকে বিদায় হ। দে না একটা। দাঁড়া, এক্ষুনি বাবাকে ডাকছি। এই না না, বিয়ের আগে হবু শ্বশুরের বকা খেতে চাই না। এখন চলে যাচ্ছি, তবে বিয়ের পর সুদে আসলে তুলে নেব। আদি চলে গেল। আজ হিমুর মধ্যে একটা অজানা অনুভূতি কাজ করতে লাগলো। আজ এটুকু বুঝেছে যে আদিকে ছাড়া কোনোভাবেই চলবে না। আদি তার পাশে না থাকলে কখনো সে ভালো থাকবে না। আদিই তার ভালো থাকার কারণ। সেদিন জিশান তাকে বারবার কল করলো, কিন্তু সে কল রিসিভ করেনি।
পরবর্তী দিন বিকেলে সবাই মিলে আবার হিমুদের বিয়ের প্ল্যান করলো। তারা দুজনও সেখানে উপস্থিত। 5 দিন পরে আবার তাদের বিয়ের ডেট ফিক্সড হলো। আবার বিয়ে হবে তাদের। এটা ভাবতেই হিমুর কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। সবার মাঝে তাদের চোখের ইশারায় চলে যাচ্ছে। রাতে আদির সঙ্গে কথা বলে ঘুমে মনোযোগ দিবে হিমু, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হিমু রিসিভ করতেই একটা চেনা কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, কারণ কণ্ঠস্বরটি জিশানের ছিল। কাল থেকে তোমার কল করে যাচ্ছি, রিসিভ করছো না কেন? জিসান, আমায় আর কখনো কল করো না। কেন, কি হয়েছে? এতদিন তোমার সঙ্গে আমার কথা বলা, একসাথে চলা সবই শুধু একটা প্ল্যান ছিল, অন্য কিছু নয়। মানে? হ্যাঁ, এটাই সত্যি। আমি কলেজে গিয়ে ফ্রেন্ডদের সাথে যখন শুনেছিলাম যে তুমি কোনো মেয়েদেরকে কেয়ার করো না, তখন থেকে তোমার সঙ্গে নাটক করতে শুরু করি, আর আমি প্ল্যানে সফল হই। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমার ভালোবাসা মিথ্যা নয়। আমি তোমাকে খুব ভালোবাসি হিমু। জিসান, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভালোবাসি না, সব নাটক ছিল। আমি জানি তুমি মিথ্যা বলছো। আচ্ছা, তুমি কি তোমার পরিবারের কারণে আমার থেকে দূরে চলে যাচ্ছ? তাহলে বলো, কালকেই বাবাকে তোমার বাসায় পাঠাচ্ছি। কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, আমি আদিকে ভালোবাসি। ওর সঙ্গে কিছুদিন পর আবার আমার বিয়ে। তুমি আমার সাথে কাজটা একদম ঠিক করলে না হিমু। মনে রেখো, এর মাসুল তোমার দিতেই হবে। তোমার যা ইচ্ছে তাই করো, সো প্লিজ আমায় কখনো বিরক্ত করো না। জিশানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে আদির কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে হিমু ঘুমের রাজ্যে পা বাড়ায়। হিমু, এই হিমু, কি হয়েছে তোর? ঘুমের মধ্যে এভাবে কাঁদছিস কেন? মায়ের ডাকে ঘুম ভাগতেই হিমু তার মা আর বোনকে তার পাশে দেখল। এত সকালে তার রুমে তাদের দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে। মা আদির থেকে আমায় কেউ আলাদা করতে চায়, সে চায় না যে আমরা একসাথে থাকি। বোকা মেয়ে, তুই এতক্ষণ স্বপ্ন দেখছিলি, কিছু হয়নি। আর কে তোদের আলাদা করবে? রুমে আদির প্রবেশ। কিরে পেতনি, 9টা বাজে আর তুই এখনো ঘুমাচ্ছিস? কলেজ যাবি না, নাকি বিয়ের কথা শুনে কলেজকে ভুলে গেছিস? কি, 9টা বেজে গেছে? আমার একটা কল দিতে পারতি। তোকে সেই 7টা থেকে কল করতে করতে আমি 2বার মরে আবার ফিরে এসেছি, আর তুই বলতেছিস আমি তোকে কল করিনি? হিমু ফোন চেক করে দেখে সত্যি আদি তাকে অনেকবার কল করেছিল, কিন্তু তার ফোন সাইলেন্ট ছিল। মা, বোন আর আদি নিচে চলে গেল, আর হিমু দ্রুত ওয়াশরুমে চলে গেল। শাওয়ার সেরে নিচে এসে দেখে সবাই মিলে গল্প করছে। তারপর তারা নাস্তা করে আদির মোটর বাইকে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আগের তুলনায় এখন আদিকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে হিমু। আদি, তোর থেকে আমায় কে যেন কেড়ে নিতে চায়। হুম, তোর ওই ফালতু স্বপ্নের কথা আন্টির থেকে শুনেছি। আমার খুব ভয় লাগছে। কি বলিস এসব? ওগান্ডার পেত্নির মুখে সব মানায় না। কলেজে পৌঁছে গেছি, নামবি নাকি এভাবেই জড়িয়ে ধরে থাকবি? বাইক থেকে হিমু আর আদি নেমে ক্যাম্পাসের ভিতরে পা বাড়াতেই কিছুটা অবাক হয়, কারণ জিশান তাদের সামনে দাঁড়িয়ে আছে। তবে জিশান একা নয়, ওর সঙ্গে আরো 3-4টে ছেলেও রয়েছে। তারা জিশানকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তখন কেউ হিমুর হাত ধরে থামিয়ে দেয়। পেছনে ফিরে হিমু দেখে অন্য কেউ নয়, জিশানই তার হাত ধরেছে। জিসান, আমার হাত ছাড়ো। যদি না ছাড়ি তাহলে কি করবে? তোমায় আমি ভালোভাবে বলছি, আমার হাত ছেড়ে দাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। না ছাড়লে কি তোমার বাবাকে আমার কথা বলে দিবা? বলে কোনো লাভ হবে না। আমার বাবার কাছে তোমার বাবা কিছুই না। আমি চাইলেই তোমায় মুহূর্তেই আমার করতে পারি। জিশানের কথা বলা শেষ হওয়া মাত্রই আদি জিশানের গালে থাপ্পড় বসিয়ে দিল। অতঃপর বলল, হিমু আমার হবু স্ত্রী, কারণ আমরা আবার বিয়ে করতে যাচ্ছি। আমি চাই তোর নজর হিমুর থেকে সরিয়ে নে, সেটা তোর জন্যই ভালো হবে। জিশান রাগে আগুন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই সেই আগুনে কলেজ ক্যাম্পাস সব পুড়ে শূন্য হয়ে যাবে। সব পুড়লেও হিমু আর আদি পুড়বে না, কারণ 2 দিন পরে তাদের বিয়ে। জিশানের আগুনে পুড়ে গিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না হিমু, তাই আদিকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে সে। সোজা ক্লাসে এসে ক্লাসে মনোযোগ দেয়। ক্লাসে সবাই উপস্থিত হলেও জিশান উপস্থিত হয়নি। হয়তো বেচারা কষ্ট পেয়ে বাসায় চলে গেছে। অবশ্য তাকে যেতেই হতো, কারণ যে আগুন জ্বলছিল তাকে তো ফ্রিজে ঢুকতেই হবে। ক্লাস শেষ করে তারা কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলে যায়।
তারপর খাবার অর্ডার করে। খাবার দিতেই দুজনে পাল্লা দিয়ে খেতে শুরু করে। হিমু, আমি না বাসায় ওয়ালেট রেখে এসেছি, তাই বলছি কি আজকের বিলটা তুই একটু পে করে দে। আমি বাসায় পৌঁছেই ডাবল টাকা দিয়ে দেব। 1 টাকাও দেব না। তুই অত ছ্যাঁচড়া কেন রে? হবু বউয়ের কাছে টাকা চাইতে লজ্জা করে না? অন্য মেয়ে হলে ঠিকই লজ্জা লাগতো, কিন্তু হবু বউ তো, তাই লজ্জা লাগছে না, বরং ভালো লাগছে। আমার মানে তো তোর, আর তোর মানে তো আমারই, তাই না? তোর কিডনি যদি তোর হয় তাহলে তো সেটা আমারও। তাই ভাবছি তোর কিডনিটা বিক্রি করে বিল পে করব। তারপর বাদাম ভাজা খেতে খেতে বাসায় চলে যাব। আইডিয়াটা কেমন লাগলো মিস্টার আদি? পুরোটাই তিতা। এই হিমু, এবারের মতো বিলটা দিয়ে দে না প্লিজ। থাক, আর ন্যাকা কান্না করতে হবে না। শেষবারের মতো দিয়ে দিচ্ছি। নেক্সট টাইম এমন ভুল করলে সত্যি সত্যি তোর কিডনি বিক্রি করে বাদাম ভাজা খাবো। আচ্ছা। বিল পে করে তারা পরবর্তী গন্তব্যে পা বাড়ায়। কারণ তাদের প্ল্যান হলো কলেজে শেষ হওয়ার পর দুজনে মিলে ঘুরবে। হিমু হিমু আদিকে শক্ত করে জড়িয়ে ধরেছে, আর আদি ধীর গতিতে ওর মোটর বাইক চালাচ্ছে। রাস্তায় তারা জ্যামে আটকে যায়। তখন হিমুর চোখে জিশানের চোখ ধরা পড়ে। সেদিকে আর না তাকিয়ে হিমু আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। জায়গাটা বেশ নির্জন, তেমন কোনো মানুষ এখানে আসে না। তবে তারা কলেজ শেষ করে মাঝে মাঝে এখানে ঘুরতে আসতো। হিমু আদির হাত জড়িয়ে ধরে মনের শান্তিতে হাঁটতেছে, কিন্তু কোনো এক অজানা আগন্তুকের সেটা সহ্য হয়নি। শুভ সময় ফোনে মেসেজের সাউন্ড কানে পৌঁছতেই হিমুর মনটা একদম নষ্ট বিনষ্ট করে দিল। ফোন চেক করে দেখে মেসেজটা কোনো গ্রামীণ বা বাঙালি অফিস থেকে আগত হয়নি, বরং হিমুর শত্রু মানে জিশান মেসেজ করেছে। তুমি আমার সঙ্গে এসব করে একদম ঠিক করেনি। যেভাবেই হোক তোমাকে তো আমার করবই। এই জিসান একবার যেটা চায় সেটা নিজের করেই ছাড়ে। মেসেজটা হিমু আদিকে দেখাতেই আদি তাকে এক গাদা বকুনি দিতে শুরু করলো। যা, ওই জিসানের সঙ্গে আর একটু হাত ধরে কলেজ চক্কর দিয়ে আয়, আর আমি তোদেরকে দেখে গোলাপ আর শিউলি ফুলের পাপড়ি নিক্ষেপ করবো নে। তুই জানিস না আমার গোলাপ পছন্দ না? আর আমি তো জিসানের সঙ্গে একটু ফাজলামি করছি। বুঝতে পারিনি যে ও এসব করবে। এমনিতে তো সব বোঝনির রানী তুই। কান খুলে আমার কথা শুনে নে। যদি জিসান আমার হিমুর দিকে হাত বাড়ায় তাহলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। তারপর তোকে নিয়ে আমিও মরবো। আমায় তুই ভালোবাসিস সেটা আগে বললে কি এসব আমি করতাম? কখনো করতাম না। এসব তোর জন্য হয়েছে, তাই প্রবলেম সলভও তুই করবি। বাসায় চল, মা কল করতেছে। বাসায় না গেলে হয়তো ভেবে নেবে আমরা আবার পালিয়েছি। আচ্ছা চল। আর লেট না করে তারা বাসায় চলে আসে। আদি বারবার হিমুকে তার বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু সে চায়নি। কারণ সে তো এখন হবু বউ, তাই ভেবেছে বিয়ে করে আদির গলায় ঝুলে তারপর যাবে। যেই কথা সেই কাজ, মানে হিমু নিজের বাসায় চলে যায়। বাসার ভিতরে প্রবেশ করতেই তার চোখ উপরে উঠে গেল, কারণ দুষ্টু অভি হিমুর বোনের পাশাপাশি বসে হাত ধরে কথা বলছে। তাই উপর থেকে চোখটা এনে ঠুস করে চোখের স্থানে বসিয়ে তাদের দিকে এগিয়ে গেল হিমু। অভি, ঐশী এখানে বসে কি করছিস তোরা? আদি ভাইয়া আর তুমি যা করতে আমরাও তাই করতেছি, মানে প্রেম। এখানে যে ইচিং বিচিং চলছে সেটা তোদের হাত ধরতে দেখেই বুঝেছি। দাঁড়া, এখনই মাকে ডাকছি। অভি বসা থেকে হিমুর কাছে এসে বলল, পূর্বের ভালোবাসা তুমি জানো না, অন্যের প্রেমে বাধা দিলে নিজের প্রেমেও বাধা পড়ে। তাই বলছে কি আন্টিকে ডেকে এই ভুলটা কখনো করো না। ওই শয়তানের ডিব্বা, তুই আমাকে প্রেম শিখাচ্ছিস? একদমই না, আমরা তোমার থেকে প্রেম ভালোবাসা শিখেছি, তুমি রুলস ভুলে গিয়েছিলে, আমি তো শুধু সেটা একটু মনে করে দিলাম। তুই এখনই আমার বাসা থেকে বিদায় হ। আমার বোনকে আমি প্রেম ভালোবাসা শিখিয়ে তোর কাছে পাঠিয়ে দিবনে। আচ্ছা পূর্বের ভালোবাসা, এজন্যই তো তোমায় এতগুলো ভালোবাসি। অভি বাসা থেকে প্রস্থান করার সঙ্গে সঙ্গে বাসায় হিমুর বাবার প্রবেশ। কলেজ থেকে কোথায় গিয়েছিলি? বাবা, আমি আদির সঙ্গে ছিলাম। সেটা আমিও জানি। তুই আর আদি নাকি আবার পালানোর চেষ্টা করতেছিস? না বাবা, আমরা তো কলেজ শেষে একটু ঘুরতে গিয়েছিলাম। পালানোর কথা তোমায় কে বললো? অভি এসে তো বলল তোরা আবার পালানোর প্ল্যান করতেছিস। ওই অভির ডিম আমার জীবনটা বাঁশপাতা করে ছাড়বে।
এখনই আমার পেছনে পড়তেছে, না জানি বউ হয়ে গেলে কি করবে। ওকে তো আজ পানি ছাড়াই গিলে খাবো। হিমু তারামাকে বলে রওনা দিল হবু শ্বশুরের বাসায়। বাসায় এসে অভি রুমে আসলো, কিন্তু ছোট শয়তানকে রুমে পেল না সে। রুম থেকে বের হতে যাবে তখনই ওয়াশরুম থেকে সাউন্ড আসলো। তার মানে অভি ওয়াশরুমে। আজ বের হলে তারপর হিমু কি করে সেটাই জানে। একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে হিমু। ওয়াশরুমের দরজা খুলেই তোয়ালে দিয়ে অভির মুখ ঢেকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। ওই শয়তান, তুই আমার পেছনে পড়েছিস কেন? তোকে বলেছি আমার বোনের পেছনে পড়ে থাকতে, আর তুই কি না আমায় বিপদে ফেলতেছিস? তোকে আজ মেরেই ফেলবো। কি হলো, কথা বলছিস না কেন? অবশ্য কথা বলার কোনো অপশন আমি রাখিনি। আমি তো আভির মুখ চেপে ধরেছি, তাই কথাও বলতে পারছিস না, শুধু হুম হুম করছিস। হিমু তার কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখে সে যাকে তোয়ালে দিয়ে চেপে ধরেছে এটা তারই হাত। তোর সাহস তো কম না, তুই আমার কোমরে হাত দিয়েছিস। এক্ষুনি হাত সরিয়ে নে, না হলে কিন্তু চিৎকার করে সবাইকে উপরে নিয়ে আসবো। আর এটা আদির কানে একবার পৌঁছালে তুই আর পৃথিবীতে স্থান পাবি না। হিমুর কথা শেষ হতেই অসভ্য ছেলেটা তাকে তার সঙ্গে জড়িয়ে নিল। হিমু ওর মুখ ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, হবু বউয়ের ভাই। না না, তুই আমার নিজের ভাই, প্লিজ আমায় ছেড়ে দে। না, শয়তানের ডিব্বা আমায় ছাড়ছে না, বরং আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরছে। হিমু, তোকে এভাবে হার মানলে চলবে না। আদির ছোট ভাই হোক বা বড় ভাই হোক, প্রতিবাদ করতেই হবে। প্রয়োজনে আজ সবাইকে বলে আভির একটা কঠিন ব্যবস্থা করতে হবে। আভি আজ আমার সঙ্গে এমন জঘন্য ব্যবহার করবে তা আমি কল্পনাও করিনি। মনে মনে সিদ্ধান্ত নিল হিমু ওকে এখনই থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবে। চোখ মেলে থাপ্পড় দিতে গিয়ে হিমু মনে মনে 190 ডিগ্রি শক খেয়ে 20 বার অজ্ঞান হয়ে গেল। কোনো মতে লাশ থেকে জীবিত হয়ে চোখ মেলে তাকিয়ে দেখে তার সামনে এক চেনা অচেনা অদ্ভুত লোক জোকার মার্কা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আদি, তুই? হ্যাঁ, কেন? আমার স্থানে অন্য কেউ থাকার কথা ছিল। না, আমি তো ভেবেছিলাম আভি আমায় জড়িয়ে ধরেছে, তাই আমি থাপ্পড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তাই নাকি? তো আমার হবু বউ এখন অবিরুমে কি মতলবে আসা, নাকি ওর সঙ্গে প্রেম করতে আসা হয়েছে, কোনটা? একদম বাজে কথা বলবি না। তুই তোর রুমের ওয়াশরুম ছেড়ে এখানে এসেছিস কেন? তখন কলেজ থেকে ফেরার সময় বাইকে বসে আমি স্বপ্ন দেখেছিলাম যে তুই এখন অবিরমে আসবি, তাই আগে থেকে এখানে এসে বসে আছি তোর সঙ্গে প্রেম করব বলে। একটুও ফাজলামি করবি না। সত্যি করে বলতো এখানে কি করছিস? উগান্ডার পেতনি, তোর হবু বরের তো 2 দিন পরে বিয়ে, তাই মা রুমে নতুন জিনিস বসাচ্ছে, তাই আমি অবিরমে। ও আচ্ছা, আমায় ছাড়, আমি বাসায় যাব। ছাড়তে পারি, কিন্তু একটা শর্তে। মহারাজা, কি শর্ত বলে ফেলুন। আমায় শক্ত করে জড়িয়ে ধরে একটা 5 মিনিটের চুম্মা দে, তারপর আমি ভদ্র ছেলের মতো তোকে ছেড়ে দেব, প্রয়োজনে কোলে তুলে তোকে পৌঁছে দেব। আমার দ্বারা হবে না, আমায় ছাড়, না হলে কিন্তু আমি চিৎকার করব, তারপর সবাই এসে তোকে বকা দেবে। তোর আইডিয়া পানিতে ডুবে মরে গেছে, কারণ এখন তো আমাদের মতে বিয়ে হবে, আর বিয়ের আগে আমরা প্রেম করতেই পারি। আর প্রেমে আমার বাবা কেন, তোর বাবাও বাধা দেবে না। আমায় না ছাড়লে কিন্তু আমি তোকে কামড় দিব। তোর কামড় খেতে আমি সবসময় রাজি। কামড়টা যদি ঠোঁটে দিস, তাহলে তোকে নিয়ে 15 সমুদ্র পাড়ি দিতে রাজি। আদি কথাগুলো হিমুর মুখের খুব কাছে এসে বলল। আদির মুখে এসব কথা শুনে হিমুর কেমন যেন অনুভূতি হচ্ছে। হয়তো এমন অনুভূতি হওয়ার কারণ আদির কাছে আসা। মুহূর্তেই তার হার্টবিট 1000 গুণ বেড়ে গেল। তার নাকের সঙ্গে আদির নাক স্পর্শ করতেই তার সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। আদির চোখ নিশ্চয়ই হাবুডুবু খাচ্ছে। ধীরে ধীরে আদির ঠোঁট হিমুর ঠোঁটের দিকে এগোতে থাকে। হিমুর দিকে যতই এগোতে থাকে ততই তার শরীরের কম্পন বাড়তে থাকে। আজ কেন যেন আদিকে বাধা দিতে মন চাইছে না, বরং মন চাইছে আদির নেশায় ডুবতে। ভয়ে হিমু চোখ বন্ধ করে নেয়। আদি তার মুখের এতটাই কাছে যে তার নিঃশ্বাস হিমুর মুখে এসে পড়ছে। হিমুর ঠোঁটে আদির ঠোঁটের স্পর্শ পেতেই হিমু এক ঝলক কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে আদি হিমুকে ওর সঙ্গে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আদি তার এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আদির মুখে পড়ছে, সঙ্গে হৃদস্পন্দনও ক্রমেই বাড়তে থাকছে। হঠাৎ ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেতেই আদি হিমুকে ছেড়ে দেয়।
আর হিমু ওর থেকে কিছুটা সরে দাঁড়ায়। তাকিয়ে দেখে তাদের শত্রু দাঁড়িয়ে আছে, মানে অভি। ভাইয়া, এখানে কি রোমান্টিক মুভির শুটিং চলতেছিল? আমি কি ভুল সময়ে প্রবেশ করে তোমাদের রোমান্সে বিঘ্ন ঘটিয়েছে? কোথাও গেলে নক করে যেতে হয়, তা শিখিসনি? যা বাবা, এখন আবার আমার দোষ হয়ে গেল। এদিকে তোমরা ওয়াশরুমের দরজাগুলো রোমান্স করতেছো, আর আমি দেখলেই যত দোষ। অভির কথায় উত্তর না দিয়ে তারা ওয়াশরুম থেকে রুমে আসে। অতঃপর অভি বলে, তোমাদের অনেকগুলো ধন্যবাদ। ওই অকারণে ধন্যবাদ দিলি কেন? তোর মতলবটা একটু বলতো। এই যে রোমান্সের নতুন ফর্মুলাটা আমার শেখানোর জন্য আমিও তোমার বোনের সঙ্গে এইভাবে রোমান্স করতে চাই। কি বললি? আমার নিরীহ বোনের সঙ্গে এসব করবি? তোকে আজ আমি চিবিয়ে খাবো। আমি বলিনি, মা বলে বড়দের অনুসরণ করে চলতে, তাই আমরা তোমাদের অনুসরণ করে চলবো। তুম চুপ, শয়তান ছেলে। আর বকবক না করে হিমু বাসায় চলে আসে। কারণ তার মা বলে হবু শ্বশুরের বাড়িতে বেশিক্ষণ থাকতে নেই। হিমু খুব ভদ্র মেয়ে তো, তাই সে বেশিক্ষণ না থেকে টুস করে নিজ বাসায় চলে আসে। বিয়ের 2 দিন বাকি। আগের মতো তাদের পালানোর ধান্দা নেই, কারণ তারা এখন নিজেদের ইচ্ছেতেই বিয়ে করবে। ফাজলামি আর শপিং এ তাদের এই 2 দিন কেটে যাচ্ছিল। তবে এই 2 দিনে বিকেলটা শুধু তাদের দুজনের জন্যই ছিল, কারণ তাদের পছন্দের জায়গায় যাওয়া মিস হয়নি। অবশেষে বিয়ের দিন চলে আসে। আবার নতুন করে নতুন সাজে তাদের বাসা সেজে ওঠে। সবার মুখে আলাদা একটা খুশির ছাপ দেখা যাচ্ছে, কিন্তু তারা কেন যেন সবার খুশিতে সহ্য হচ্ছে না। তবুও সহ্য করে নিল। গায়ে হলুদ থেকে বিয়ের আগ পর্যন্ত আদির সঙ্গে হিমুর ফোনে কথা চলতে থাকে। 1 ঘন্টা যাবৎ হিমুকে আটা ময়দা দিয়ে সাজানো হচ্ছে, তবুও এদের সাজানো হচ্ছে না মনে হচ্ছে। সাজাতে সাজাতে এরা তাকে পেতনি বানিয়ে দিবে। হিমু তার মাকে বলেছে আদির সঙ্গে তার বিয়ে হচ্ছে, কোনো অচেনা ছেলের সঙ্গে নয়। তাও তাকে পেতনির মতো সাজতেই হবে কেন? কিছুক্ষণ পর তাদের বিয়ে। হিমু নতুন বউয়ের মতো রুমে একা একা বসে আছে। হঠাৎ হিমুর ফোনে রিং বাজতেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা একটা নাম্বার থেকে কল আসছে। ভেবেছিল আদি কল করেছে, কিন্তু অন্য নম্বর দেখে মনটাই খারাপ হয়ে গেল তার। তাই আর রিসিভ করলো না। বারবার সেই নম্বর থেকে কল আসলো, তবুও রিসিভ করলো না হিমু। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। চেক করে দেখলো হিমু, অভিনন্দন মিস হিমু, তবে তোমার মুখের হাসি শুধু কিছু মুহূর্তের জন্য। হিমু মেসেজটা দেখে কিছুটা অবাক হয়, তবু মাথা নষ্ট না করে সে তার বিয়েতে মনোযোগ বসায়। খুব ধুমধাম করে তাদের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের পর তাদের দুজনে একটা রুমে বসানো হয়। তারা তখন চোখে চোখে প্রেম করছিল, কিন্তু কতগুলো ভূত প্রেতনি তাদের প্রেমে ব্যাঘাত ঘটালো। মানে অভি আর ঐশীর মতো কিছু শয়তান তাদের পাশে এসে বসলো। এদিকে হিমুর পেটে মাথায় ঘুরতেছিল শয়তানি বুদ্ধি। আজ চেপে রাখতে না পেরে আদিকে জানানোর সিদ্ধান্ত নিল, কিন্তু তার আগে সব শয়তানের হাড্ডিগুলোকে রুম থেকে বিদায় করতে হবে। তাই অভিকে আর বোনকে উদ্দেশ্য করে বলল হিমু, তোরা সবাইকে নিয়ে রুম থেকে বের হ, আদের সঙ্গে আমার কিছু কথা আছে। মায়ের বারণ আছে, তাই আমরা তোমাদের সঙ্গেই থাকব। ওই, একদম ন্যাকামি করবি না। আমরা তো তোদের থেকে বড়, তাই যা বলছি তাই শুনবি। আর যা না শুনিস, আমি নিজেই তোদের প্রেমের রাক্ষসী রূপে আক্রমণ করব। আচ্ছা যাচ্ছে, কিন্তু এটা বলো তো, আমরা চলে যাওয়ার পরে তোমরা দুজনে কি করবা? প্রেম করব, তবু তোরা এখান থেকে বিদায় হ। তার আর আদির ধমকে সবাই রুম থেকে প্রস্থান করলো। অতঃপর হিমু আদির কাছে এসে বলল, চল, এখন আমরা পালিয়ে যাই। কি, তোর মাথা ঠিক আছে তো? সম্পূর্ণ ঠিক আছে, আর মাথার ব্যাটারিও ফুল চার্জ। আমার সেই ছোটবেলা থেকে ইচ্ছে, বিয়ের পর বরের সঙ্গে পালাবো। প্লিজ চল না, আমরা পালিয়ে যাই। আমরা তো এখন আমাদের ইচ্ছেতেই বিয়ে করেছি, তাহলে কেন পালাবো? এখন এসব করলে সবার সম্মান নষ্ট হবে। তার মানে তুই আমায় নিয়ে পালাবি না, এটাই তো? আরে উগান্ডার পেতনি, শুধু শুধু আমরা কেন পালাবো? থুর, কে বিয়ে করাই আমার ভুল ছিল। এর থেকে জিসানকে বিয়ে করলে আমায় নিয়ে এতক্ষণে আকাশে নিয়ে যেত চাঁদ দেখানোর জন্য। কি বললি তুই? এই আদি, চল না, আমরা তোর MBW তে পালিয়ে আকাশে ঘুরতে যাই। প্লিজ প্লিজ। ওকে, কিন্তু নেক্সট টাইম জিসানের নাম তোর মুখে শুনলে তোকে মেরে আমিও মরে যাব। আচ্ছা, প্রমিস, আর কখনো বলবো না। হ্যাপি? এখন চল। না না, আমরা পালাচ্ছি, তাই আলাদা আলাদা চুপি চুপি সবার আড়ালে যাব।
আমি আগে যাচ্ছি, তারপর তুই। ওকে। তার প্ল্যান অনুযায়ী নিজেকে একটা কালো কাপড় দিয়ে মুড়ে সবার চোখের আড়ালে বাসা থেকে বের হয় হিমু। হিমু সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আদিও কিছুক্ষণ পর এলো। হিমু সেখানে একা দাঁড়িয়ে থাকে, আর আদি ওর মোটর গাড়ি আনতে চলে গেল। পাগলি একটা বোঝ উঠেছে আমার কপালে। বিয়ের পর যে ওকে নিয়ে এভাবে পালাতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। বাইক নিতে এসে বাবাকে কল করে সবটা জানিয়ে দিলাম। শুধু শুধু তারা আমাদের জন্য টেনশন করবে তা তো হতে পারে না। বাইক নিয়ে সেখানে পৌঁছে দেখে হিমু নেই। হিমু তো এখানেই দাঁড়িয়ে ছিল। এটুকু সময়ের মধ্যে কোথায় যেতে পারে? বাসায় চলে যায়নি তো? বাইক রেখে আশেপাশে খুঁজে দেখলো আদি, কিন্তু হিমুকে কোথাও দেখতে পাওয়া গেল না। ফোন হাতে নিয়ে হিমুকে কল দিল আদি। হিমুর ফোনের রিং তার কানে পেঁচে ওঠে। নিচের দিকে তাকিয়ে দেখে রাস্তার সাইডে হিমুর ফোন পড়ে আছে। হিমুর ফোন এখানে পড়ে আছে কেন? হিমু কোথায়? আশেপাশে ওকে অনেক খুঁজলো আদি, কিন্তু ওকে কোথাও পেল না। বাসায় এসে বাবা মাকে জিজ্ঞেস করে হিমুর কথা, কিন্তু তার বাবা বলে হিমুকে দেখেনি। অতঃপর তারা সবাই মিলে দুই বাসার প্রত্যেকটা স্থানে খোঁজে, কিন্তু কোথাও পায় না। কোথায় যেতে পারে হিমু, তাও আবার রাস্তায় ফোন ফেলে? পাড়ার প্রত্যেকটা বাসায় ওর সব ফ্রেন্ডদের বাসায় খোঁজা হয়, কিন্তু হিমুকে কোথাও পাওয়া গেল না। তাদের বাবারা হিমুকে খোঁজার জন্য রাস্তায় চেকপোস্ট বসিয়ে দিল, কিন্তু হিমুকে পাওয়া গেল না। সারা রাত খুঁজেও হিমুকে পাওয়া গেল না। সকালে আদি নিজেকে আবিষ্কার করে তার বিছানায়। চোখ খুলতেই দেখে তার মা আর হিমুর মা তার পাশে বসে কাঁদছে, আর বাকি সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আন্টি হিমু ফিরে এসেছে? হিমুর মা তার কথার উত্তর না দিয়ে অনবরত কাঁদতে থাকে। হিমুকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে তোর বাবা খুব তাড়াতাড়ি হিমুকে খুঁজে নিয়ে আসবে। আদি তার মায়ের উত্তর শুনে বেরিয়ে পড়ে হিমুকে খোঁজার উদ্দেশ্যে। প্রতিটা জায়গায় খুঁজল সে, কিন্তু হিমুকে কোথাও পেল না। আজ বাইকের পিছনে হিমুর থাকার কথা ছিল, কিন্তু সেই স্থান আজ ফাঁকা পড়ে আছে। কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? আদি যে তোকে ছাড়া বড় অসহায়। প্লিজ হিমু, একবার ফিরে আয়। এভাবে কেটে যায় 4 থেকে 5 দিন, কিন্তু হিমুর কোনো খোঁজ পাওয়া যায় না। প্রতিটা স্থানে শতবার করে খোঁজ করা হয়, কিন্তু তারা ব্যর্থ হয়। আদি নিজেকে রুমে আবদ্ধ করে সেই কাঠের বাক্স আর হিমুর ফোন বুকে আঁকড়ে ধরে বসে আছে। আর চোখের জলও পড়ছে না। হিমুর সঙ্গে সঙ্গে আজ যেন সে নিজেকেই হারিয়ে ফেলেছে। হিমুকে এভাবে সে হারিয়ে ফেলবে তা কখনো ভাবেনি। হঠাৎ হিমুর ফোনে মেসেজ বেজে ওঠায় আদি থমকে যায়। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেসেজ বক্সে গিয়ে মেসেজটা চেক করে। মেসেজ চেক করতে গিয়ে একটা মেসেজের উপর আদির নজর পড়ে। মেসেজটা ওপেন করতেই সে অবাক হয়। মেসেজে স্পষ্ট লেখা, অভিনন্দন হিমু, তোমার মুখের হাসিটা কিছু মুহূর্তের জন্য। কল লিস্ট চেক করে দেখে আদি যে নাম্বার থেকে মেসেজ করা হয়েছিল সেই নম্বর থেকে 3বার কলও করা হয়েছে, তবে হিমু রিসিভ করেনি। আদি পুনরায় অচেনা নম্বরে কল করে, কিন্তু নম্বরটি বন্ধ পায়। তার মানে হিমু কোথাও চলে যায়নি, ওকে কেউ জোর করে নিয়ে গেছে। কিন্তু কে নিয়ে যেতে পারে? জিসান এসব করেনি তো? আদি আর ভাবতে না পেরে নিচে গিয়ে সবাইকে ব্যাপারটা জানায়। অতঃপর তার বাবা আর হিমুর বাবা এবং আদি জিশানের বাসায় রওনা হয়। জিশানের বাসায় পৌঁছে কাউকে পেল না তারা। শুধু কিছু দারোয়ান রয়েছে বাসা পাহারা দেওয়ার জন্য। তাদের কাছে জিজ্ঞেস করায় তারা জানায় জিশানের পুরো পরিবার কিছুদিন আগে আমেরিকা চলে গেছে, তবে এদেশে ফিরে আসবে কবে তা তারা জানে না। জিশানের চলে যাওয়ায় আদির মনে সন্দেহের ইশারা হচ্ছে, যেন তার মনে হচ্ছে হিমুর হারিয়ে যাওয়ার পিছনে জিশানের হাত রয়েছে। সে তার বাবাকে বলে হিমুর ফোনের সে অচেনা নম্বর ট্র্যাক করার ব্যবস্থা করে, কিন্তু সে এটাতেও ব্যর্থ হয়। কারণ অচেনা নম্বরটি কোনো লোকের দোকানের নম্বর। দোকানের আশেপাশে কোনো সিসি ক্যামেরা না থাকায় কিছুই জানতে পারল না তারা। 10 দিন হয়ে যায়, তবুও হিমুর কোনো খবর মেলে না। অদূর নিজেকে আজ অসহায় লাগছে। কোথায় চলে গেলি আমায় একা করে? একবারও আমার কথা তোর মনে পড়ে না? এই হিমু,
তোকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারবো না। প্লিজ একটিবার আমার কাছে ফিরে আয়, আর কখনো তোকে আমার হাতছাড়া করব না। হিমুর সাথে কাটানো মুহূর্ত আর ওর দেওয়া টি শার্টটা আদির কাছে পড়ে আছে, কিন্তু হিমু নেই। এতগুলো ভালোবাসার শুধু বাক্সটাই পড়ে আছে, কিন্তু হিমু নেই। আরো 2 দিন পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। চোখ মেলে আদি দেখে তার পাশে তার বাবা মা আর অভি দাঁড়িয়ে আছে। মা, হিমুকে পাওয়া গেছে? আদি, এখনো হিমুকে খুঁজে পাওয়া যায়নি। মা, হিমু কি সত্যি আমার থেকে চলে গেছে? ও কি আমার কাছে আর কখনো ফিরবে না? তার মা উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কেঁদো না মা, হিমু ফিরে আসবে। ওকে ফিরে আসতেই হবে। ও একদিন আমার কাছে ফিরে আসবেই, এটা আমার বিশ্বাস। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর জন্য অপেক্ষা করব। আদি হসপিটাল থেকে বাসায় এসে জানতে পারে হিমুর পরিবার বাসা ছেড়ে চলে গেছে। তার মাকে জিজ্ঞেস করায় বলল সে যেদিন অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে হসপিটালে যাওয়ার পর থেকে তারাও উধাও হয়ে যায়। হিমুর বাবা মায়ের এভাবে চলে যাওয়া আদি মেনে নিতে পারছে না। তাদের নম্বরে কল করে বন্ধ পায়। অতঃপর অভির কাছে জানতে পারে হিমুর ছোট বোনের নম্বরও সেদিন থেকে অফ। হিমু ফিরে আসবে এই বিশ্বাস নিয়ে আবার পথ চলতে শুরু করে আদি। তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নেয় যে সে কলেজে যাবে। আদি আজ কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামতেই তার বাবা মায়ের মুখে হাসি ফিরে এলো। নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হয় আদি। তবে আজকে থেকে বাইকে নয়, রিকশায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বাইকের পিছনে হিমুর থাকার কথা ছিল। আজ যখন হিমু তার পাশে নেই, তাই বাইককে নিজের থেকে দূরে রাখলো। কলেজে প্রবেশ করতেই ফ্রেন্ডরা তার কাছে ছুটে এলো। একে একে সবাই হিমুর ব্যাপারে জানতে চাইলো, কিন্তু সে ওদের কোনো উত্তর না দিয়ে ক্লাসে চলে এলো। ক্লাসরুমে প্রবেশ করতেই হিমুর স্মৃতি আদিকে আঁকড়ে ধরলো। নিজেকে সামলে ক্লাসে মনোযোগ দিল আদি। ক্লাসের শেষে হিমুর বেস্ট ফ্রেন্ড শ্রুতিকে দেখতে না পেয়ে তার ফ্রেন্ডদের কাছে শ্রুতির ব্যাপারে জানতে প্রশ্ন করে আদি। ওরা উত্তরে বলে কিছুদিন যাবৎ শ্রুতিও কলেজে আসছে না। তাই বাসায় না ফিরে শ্রুতির বাসায় চলে যায় আদি। সেখানে পৌঁছে শ্রুতির থেকে জানতে পারে ওর নাকি কিছুদিন পরে বিয়ে। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।